হ্যালো বাচ্চা লোক, কি অবস্থা তোমাদের সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা যেখানে থাকো না কেন, আমি তোমাদের সামনে আবার চলে আসলাম। অ্যান্ড আমরা পূজার বন্ধের পরে লম্বা একটা ভ্যাকেশন নিয়ে আজকে আমরা আবার চলে আসছি আমাদের মেডিমিশন 10-এর 13 নম্বর ক্লাস বর্জ্য নিষ্কাশনের দ্বিতীয় ক্লাসে। আমরা বর্জ্য নিষ্কাশনটাকে 3টা লেকচারে শেষ করবো। আজকে আমাদের 2 নম্বর লেকচার, 1 নম্বর লেকচার অলরেডি হয়ে গেছে। সেই লেকচার যদি দেখে না থাকো তাহলে ইউটিউব চ্যানেলে চলে যাও, এখানে গেলে মেডিমিশন 10-এর বর্জ্য নিষ্কাশনের প্রথম লেকচারটি পেয়ে যাবা। ঠিক আছে? আর আমার এই প্রত্যেকটা ক্লাস পরের দিন ইউটিউবে আপলোড করে দেওয়া হবে। ইউটিউবের আপলোডের টাইমটা এখন একটু পরিবর্তন করা হচ্ছে, এখন থেকে ক্লাসগুলো সাধারণত ইউটিউবে সন্ধ্যা 7টার সময় আপলোড করা হবে। যাই হোক, সো চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মন পড়ায় চলে যাই। আমাদের বর্জ্য নিষ্কাশনে লাস্ট ক্লাসে, সর্বশেষ ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কোন পর্যন্ত? কিছু ম্যাথমেটিক্স দেখছিলাম, তাই না? তো ম্যাথমেটিক্স দেখার পরে ম্যাথমেটিক্স এখন ঝামেলা, মানে ওই সময় নেটে একটু প্রবলেম হলো, নেটে প্রবলেম হওয়ার কারণে ক্লাসটা পরে আমরা ওই সময় কী করে দিছি, থামাই দিছি। বেসিক্যালি হয়েছে কি, আমি তো ম্যাথ পড়াই না, বায়োলজি পড়াই, তো ম্যাথ পড়াইতে যায় এটা আমার স্মার্ট বোর্ড এবং সব কিছু আর মেনে নিতে পারে না, ক্লাস ক্যান্সেল হয়ে গেছে। ওরে ভাই, আই ওয়াজ জোকিং। সো কিছু ব্যাপার আমরা লাস্ট ক্লাসে দেখছি যে নেফ্রন নেফ্রন হচ্ছে পুরো রেচনতন্ত্রের গাঠনিক এবং কার্যকরী একক। পুরো রেচনতন্ত্রের গাঠনিক এবং কার্যকরী একক কাকে বলা হয়? নেফ্রনকে বলা হয়। তো এই নেফ্রনের পরিমাণটা কত? নেফ্রনের পরিমাণ একটা কিডনিতে 10 থেকে 12 লক্ষ। একটা কিডনিতে নেফ্রনের পরিমাণ কত? একটা কিডনিতে নেফ্রনের পরিমাণ 10 থেকে 12 লক্ষ। আর একটা নেফ্রনের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার থেকে 5 সেন্টিমিটারের মধ্যে হয়ে থাকে। তো আমরা লাস্ট ক্যালকুলেশনটা দেখছিলাম যে 10 থেকে 12 লাখ নেফ্রন যদি প্রত্যেকটা 3 সেন্টিমিটার করে ধরি, তাহলে সেটা হচ্ছে 36 কিলোমিটার বা 22.5 মাইল পরিমাণ জায়গা নিতে পারে। এবং দুইটা কিডনির পরিমাণটা 72 কিলোমিটার পর্যন্ত হয়ে যেতে পারে। ঠিক আছে? সংখ্যাটা বেড়ে যায়। এখন একটা কথা খেয়াল করো, আমাদের একটা কিডনির মধ্যে নেফ্রনের সংখ্যা বলছে 10 থেকে 12 লক্ষ। একটা কিডনিতে নেফ্রনের সংখ্যা। কিন্তু পরীক্ষায় প্রশ্ন যদি এভাবে আসে, মানব দেহে নেফ্রনের সংখ্যা কত? এবং এরকম প্রশ্ন কিন্তু একসময় আসতো মেডিকেল ভর্তি পরীক্ষা, যে মানব দেহে নেফ্রনের সংখ্যা কত? তখন কিন্তু আনসারটা হবে মানব দেহে নেফ্রনের সংখ্যা 20 থেকে 24 লাখ। 20 থেকে 24 লাখ ইন টোটাল হিউম্যান বডি। কারণ একটা কিডনিতে যদি নেফ্রনের সংখ্যা 10 থেকে 12 লক্ষ হয়, তাহলে আমাদের কিডনি দুইটা কিডনিতে নেফ্রনের সংখ্যা 20 থেকে 24 লক্ষ হবে। বেসিক কমন সেন্স, তাই না? এটা তো হওয়া উচিত। ওকে, তাহলে এই কনসেপ্টটা একটু আমাদের ক্লিয়ার জানতে হবে। ফাইন, এখন চলো আমরা এই পুরো নেফ্রনের যে গঠনটা আছে, আচ্ছা নেফ্রন থেকে আরও কিছু ম্যাথমেটিক্যাল ব্যাপার স্যাপার আছে, ম্যাথমেটিক্যাল ব্যাপার স্যাপারগুলো আমরা পরে যাবো। আগে আমরা একটা নেফ্রনের গঠনকে আমরা পুরোপুরি ভালো করে জেনে নিই। ঠিক আছে? একটা নেফ্রনকে দুটো অংশে ভাগ করা যায়। আমরা একটা নেফ্রন নিয়ে কথা বলছি। একটা নেফ্রনকে আমরা কয়টা অংশে ভাগ করতে পারি? দুটো অংশে ভাগ করতে পারি। ওকে, একটা অংশের নাম হচ্ছে রেনাল কর্পাসল। একটা অংশের নাম হচ্ছে রেনাল কর্পাসল। তো কর্পাসল শব্দটা কখন ব্যবহার হয়? কোনো দানা জাতীয় কিছু এই জিনিসগুলো বোঝানোর জন্য কর্পাসল শব্দটা ব্যবহার করা হয়। তো রেনাল কর্পাসল মানে হচ্ছে নেফ্রনের এমন একটা জায়গা যে জায়গাটা একটু দানা 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 টাইপের হবে, যে জায়গাটা কেমন একটু দানা 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 টাইপের হবে। ঠিক আছে? আর 2 নাম্বার যে অংশটা একটা নেফ্রনে, সেটার নাম হচ্ছে রেনাল টিবিউল। সেটার নাম কি? সেটার নাম হচ্ছে রেনাল টিবিউলস। রেনাল কর্পাসল এবং রেনাল টিবিউলস এই দুটো অংশে কি করা যায়? ভাগ করা যায়। ঠিক আছে? কাকে ভাগ করা যায়? নেফ্রনকে ভাগ করা যায়। ফাইন। এখন রেনাল কর্পাসল যেটা আছে, রেনাল কর্পাসলকে আমরা আবার কটা অংশে ভাগ করতে পারি? দুটো অংশে ভাগ করতে পারি রেনাল কর্পাসলকে। একটা হচ্ছে গ্লোমেরুলাস, একটা নাম হচ্ছে গ্লোমেরুলাস। এখন বলতে পারো ভাই আপনি এগুলো কি বলতেছেন, কিছুই বুঝতেছি না। বুঝবা, একটু সময় দাও। গ্লোমেরুলাস এবং আরেকটা হচ্ছে বোম্যান্স ক্যাপসুল। আরেকটা হচ্ছে বোমেন্স, বিজ্ঞানী বোমেন নাম অনুসারে বোমেন্সের ক্যাপসুল। এই দুটা জিনিস দেখতে দানার মতো মনে হবে, গুটির মতো মনে হবে, অল্প জায়গা নিবে। তো এই জন্যে এইটাকে বলা হইতেছে রেনাল কর্পাসল। এই জন্য এটাকে কি বলা হইতেছে? রেনাল কর্পাসল বলা হইতেছে। তাহলে আমি যদি দেখাই গঠনটা কেমন, দেখো বোমেন্স ক্যাপসুলটা দেখতে এরকম ক্যাপসুলের মতোই হয়। বোমেন্স ক্যাপসুল দেখতে এরকম ক্যাপসুলের মতো গঠন লাভ করে। ক্যাপসুল কেমন হয়? আমরা যে ক্যাপসুল খাই এরকম টাইপের হয় না? তো এটা দেখতে অর্ধেকটা কিসের মতো মনে হচ্ছে? অর্ধেকটা ক্যাপসুলের মতো মনে হচ্ছে জিনিসটা দেখতে। তো এটার নাম হচ্ছে বোমেন্স ক্যাপসুল এবং এইভাবে সেটা বের হয়। এবং তার উপরে থাকবে গ্লোমেরুলাস। গ্লোমেরুলাস হচ্ছে বেসিক্যালি রক্তনালিকা প্রবেশ করে আবার রক্তনালীটা বের হয়ে আসছে। তাহলে একটা রক্তনালীটা প্রবেশ করে বের হয়ে যায়, এর মধ্যে হামুনি এমন কি আছে? আচ্ছা দেখো, রক্তনালীটা যখন প্রবেশ করে তখন রক্তনালীটা একটু মোটা থাকে,
আর রক্তনালীটা যখন বের হয়ে আসে তখন রক্তনালীটা অনেক চিকন থাকে, এখানে এরকম একটা ঘটনা ঘটে। আচ্ছা, মাঝখানে এসে কি হয় দেখো, এই যে বোমেন্স ক্যাপসুল, ক্যাপসুলের মতো যে পেয়ালার মতো দেখতে, এটা পেয়ালার মতো, ক্ল্যামিডোমোনাস পড়ছিলাম না, ক্ল্যামিডোমোনাস পেয়ালার মতো ক্লোরোপ্লাস্টধারী, তো এরকম পেয়ালার মতো হয়, এটার ভিতরে একটা রক্তনালিকা আসে এবং বের হয়ে আসে। ঠিক আছে, তো এই যে ঘটনাটা যখন ঘটতেছে, রক্তনালী ঢুকতেছে এবং বের হচ্ছে, ইন দ্য মিন টাইম মাঝখানে কি হইতেছে, মাঝখানে বেশ কয়েকটা কৌশিক জালিকা উৎপন্ন হচ্ছে, অর্থাৎ বেশ কয়েকটা ভাগে কি হচ্ছে, ভাগ হচ্ছে, অর্থাৎ 50 থেকে 60টা ভাগে ভাগ হয়ে যাবে। এখানে এখানে এসে 50 থেকে 60টা ভাগে কি হয়ে যাবে, রক্তনালিকাটা ভাগ হয়ে যাবে। কতগুলো ভাগে ভাগ হবে, 50 থেকে 60টা ভাগে এই পুরো রক্তনালিকাটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে 50 থেকে 60টা। এটাই হচ্ছে গ্লোমেরুলাস। এই দেখো ভিতরে এসে কি হলো, 50 থেকে 60টা অংশে ভাগ হয়ে গেল রক্তনালিকাটা। তাহলে এই যে এই পুরো জায়গাটাই হচ্ছে গ্লোমেরুলাস, আর নিচের যে স্পেসটা এই ক্যাপসুলের মতো পেয়ালার মতো জায়গাটা, এটাকে বলা হয় বোমেন্স ক্যাপসুল। এটাকে কি বলা হয় স্যার, এটাকে স্যার বলা হয় হচ্ছে বোমেন্স ক্যাপসুল। তাহলে গ্লোমেরুলাস কতগুলা ক্যাপিলারিতে বা কোষিক জালিকায় ভাগ হয়, 50 থেকে 60টা কোষিক জালিকায় ভাগ হয়, যেটা প্রবেশ করে নাম অ্যাফারেন্ট, যেটা বের হয়ে নাম ইফারেন্ট, এবং কি প্রবেশ করে, রক্ত। আচ্ছা, এইটুকু জানি আপাতত। এবার আসি রেনাল টিউবিউল। রেনাল টিউবিউলের মধ্যে আছে তিনটা। রেনাল টিউবিউলের মধ্যে কয়টা অংশ আছে, তিনটা অংশ আছে। কি কি আছে, প্রক্সিমাল কনভুলেটেড টিউব, নিকটবর্তী পেঁচানো নালিকা, নিকটবর্তী পেঁচানো নালিকা, নিকটবর্তী নিকটবর্তী পেঁচানো নালিকা, নিকটবর্তী পেঁচানো নালিকা, প্রক্সিমাল কনভুলেটেড টিউব, প্রক্সিমাল কনভুলেটেড টিউব, কনভুলেটেড মানে পেঁচানো। তোমার একটু ক্লাসে রিয়াকশন দিয়ে দাও, তখন তোমার অন্য ফ্রেন্ডরাও চলে আসতে পারবে, ক্লাসের স্টুডেন্টের অবস্থা অনেক খারাপ। তারপরে হেনলি লুপ, বিজ্ঞানী হেনলি এটাকে আবিষ্কার করছে, হেনলি লুপ। তোমার লুপ শব্দের সাথে পরিচিত, কোনো জিনিস যদি এরকম হয় ফিরে আসে আগের জায়গায়, এভাবে করে প্যাচ খায়, তোমার এটাকে আমরা লুপ বলি। এই লুপটা আমরা কোষ বিভাজন চ্যাপ্টারেও পড়ছি, লুপ। ঠিক আছে, আর 3 নাম্বার হচ্ছে দূরবর্তী পেঁচানো নালিকা, দূরবর্তী পেঁচানো নালিকা, দূরবর্তী পেঁচানো নালিকা, এই তিনটা অংশ। প্রক্সিমাল কনভুলেটেড টিউব, টিউব মানে নালিকা, কনভুলেটেড মানে পেঁচানো, আর প্রক্সিমাল মানে নিকটবর্তী, হেনলি লুপ। ডিস্টাল কনভুলেটেড টিউব, দূরবর্তী পেঁচানো নালিকা, ডিস্টাল কনভুলেটেড টিউব, দূরবর্তী পেঁচানো নালিকা। ঠিক আছে, এই কথাগুলো মাথায় রাখতে হবে। এখন এটা কোথায় কোন জায়গায় আছে, এটা চলো আমরা দেখি। প্রথমে আমরা দেখার চেষ্টা করব নিকটবর্তী পেঁচানো নালিকাটা। নিকটবর্তী পেঁচানো নালিকা যেহেতু বলতেছে, তার মানে নিকটে থাকবে, সে ধারে কাছে থাকবে, যেমন তার নাম নিকটবর্তী পেঁচানো নালিকা। কার ধারে কাছে থাকবে, এই রেনাল কর্পাসলের ধারে কাছে থাকবে। এই পুরো জায়গাটার নাম রেনাল কর্পাসল, এই পুরো জায়গাটার নাম রেনাল কর্পাসল, যেটা কিনা গ্লোমেরুলাস আর বোমেন্স ক্যাপসুল দিয়ে তৈরি। তার ধারে কাছে থাকবে নিকটবর্তী নামের একটা পেঁচানো নালিকা, একটা নালিকা, এটার ধারে কাছে থাকবে, এই জন্য এটাকে নিকটবর্তী পেঁচানো নালিকা বলতেছে। কার ধারে কাছে, দিস দিস এটার ধারে গেছে। তাহলে এটাকে একটু পেঁচায় পেঁচায় দেখাইতে হবে। তো পেঁচায় দেখানো তো খুবই সহজ, এই যেভাবে দেখাবো আমরা, এভাবে পেঁচায় পেঁচায় দেখাবো। ঠিক আছে, তো এই যে পেঁচায় পেঁচায় দেখাইলাম, এটাকে বলবো নিকটবর্তী পেঁচানো নালিকা। এটাকে আমরা কি বলবো, নিকটবর্তী পেঁচানো নালিকা। এখন এই জিনিসটাকে একটু উপরে তুলে দিই, কারণ আমার এখানে স্পেস লাগবে আরো। এটাকে আমরা বলতেছি নিকটবর্তী পেঁচানো নালিকা। ফাইন। এরপর একটা লুপ তৈরি হবে, এরপর এটা কি তৈরি হবে, লুপ তৈরি হবে, এটাকে হেনলি লুপ বলে। তো লুপটা লুপটা কি হবে, লুপটা প্রথমে নিচের দিকে নামবে। তাহলে লুপটাকে অন্য একটা কালার দিয়ে দেখাই, লুপটা প্রথমে নিচের দিকে নামবে, লুপটা প্রথমে এরকম নিচের দিকে নামছে নালিটা, নেমে আবারও সে উপর দিকে উঠে আসবে, আবারও সে উপর দিকে উঠে আসবে। তো নিচে উঠা, নিচে নামার উপরে উঠা, এখানে তার আকৃতিতে একটু চিকন হয়ে যায়। প্রাথমিকভাবে সে একটু মোটা থাকে, তারপরে সে একটু চিকন হয়ে যায়, তারপর একটু চিকন হয়ে যায়। এটা একটু বুঝাইতে হবে যে প্রথম দিকে সে মোটা ছিল, তারপর আবার চিকন হয়েছে, তারপর আবার মোটা হয়েছে, এভাবে দেখাইতে হবে। তাহলে এটার নাম হচ্ছে হেনলি লুপ বা লুপ অফ হেনলি। হেনলি লুপ বা লুপ অফ হেনলি, বিজ্ঞানী হেনলি এই লুপটাকে আবিষ্কার করছে। এই লুপের দৈর্ঘ্য বিভিন্ন রকমের হয়, এটা বড়ও হইতে পারে, ছোটও হইতে পারে, এর উপর ডিপেন্ড করার পর বিভিন্ন রকমের নেফ্রন দেখা যায়। আচ্ছা, এরপরে এটা যখন উপর দিকে উঠে যায়, উপর দিকে উঠার পরে সে আবার মোটা হয়, মোটা হয়ে মোটা হয়ে এখন সে আবার পেঁচায়, আবার পেঁচায়, এভাবে সে আবার পেঁচায়, আবার পেঁচায়,
আবার পেঁচায়। এটাই হচ্ছে এই পেঁচানোটা এই এই জায়গা থেকে দূরে আছে, এই জন্য এটাকে আমরা ডিস্টাল, ডিস্টাল মানে দূরবর্তী, কনভলিউটেড মানে পেঁচানো টিউব বলতেছি, অর্থাৎ দূরবর্তী পেঁচানো নালিকা, দূরবর্তী পেঁচানো নালিকা বা ডিস্টাল কনভলিউটেড টিউব, দূরবর্তী পেঁচানো নালিকা। এবং এই সবগুলা একসাথে এসে মিলিত হয় এই জায়গায়, অনেকগুলা নেফ্রনের এরকম একসাথে এসে দূরবর্তী পেঁচানো নালিকা মিলিত হবে এই জায়গায়, এরকম একটা নালীর মধ্যে মিলিত হবে। এই নালীটাকে বলা হবে সংগ্রাহক নালিকা। এটাকে কি বলা হবে? সংগ্রাহক নালিকা। সংগ্রাহক নালিকাটা চলো আমরা অন্য একটা কালার দিয়ে আঁকাই। আসলে সংগ্রাহক নালিকাটা নেফ্রনের অংশ না, এটা অনেকগুলো নালিকা অনেকগুলো নেফ্রন থেকে সে সংগ্রহ করে, অনেকগুলো নেফ্রন থেকে সে মূত্র সংগ্রহ করে, এই জন্য তার নাম সংগ্রাহক নালিকা। দেখো সে অনেকগুলো নেফ্রন থেকে এভাবে করে মূত্র সংগ্রহ করবে, দেখো অনেকগুলো নেফ্রন থেকে সে মূত্র সংগ্রহ করবে, এই যে এই খাসগুলো মানে হচ্ছে আরো অনেকগুলো নেফ্রন থেকে সে মূত্র সংগ্রহ করতেছে, এই জন্য তার নাম হচ্ছে সংগ্রাহক নালিকা বা কালেক্টিং ডাক্ট। সংগ্রাহক নালিকা যেটা সাদা আঁকাইছি কালেক্টিং ডাক্ট, এটা নেফ্রনের অংশ না, এটা অনেকগুলো নেফ্রন একসাথে এসে ওই জায়গায় মিলিত হয়। তাহলে এই হচ্ছে একটা নেফ্রনের করে, এটা সাধারণত 3 সেন্টিমিটার থেকে 5 সেন্টিমিটার লম্বা হয়, অত বেশি বড় না। আমি এখানে বড় করে আঁকাইছি যার কারণে তোমরা এখানে বুঝতে পারতেছো দেখতে ক্লিয়ারলি। সো এই হচ্ছে নেফ্রনের গঠন, আপনারা বুঝছেন কিনা বলেন? প্রত্যেকের মধ্যে আবার আমাদের ঢুকতে হবে, এখানে অনেক কাহিনী আছে, এর ভিতরে অনেক রকমের কর্মকাণ্ড ঘটে। আমি জাস্ট বেসিক স্ট্রাকচারটা আপনাদের আগে দেখাইছি, আমাদের এখন এখানে ঢুকতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা যদি আমরা বুঝে থাকি, এই জিনিসটা যদি বুঝে থাকি, এবার আমরা একটু 3D অ্যাপে চলে যাই, একটু 3D অ্যাপটা আপনাদের দেখাইতে হবে। এই যে 3D অ্যাপে চলে আসলাম আমরা। দেখেন এটা কোন জায়গা, দেখেন আপনারা কি দেখতে পাচ্ছেন পিরামিড, এই দেখেন পিরামিড, এই যে হচ্ছে পিরামিড, এটার নাম হচ্ছে পিরামিড। বেসিক্যালি আমি কিডনির একটা জায়গাকে কাটছি, কিডনির একটা অংশকে কাটছি, কাটার ফলে আমরা এরকম দেখতে পারতেছি। তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটা, এই যে পুরোটা হচ্ছে রেনাল পিরামিড, এই পুরো জায়গাটা হচ্ছে কি রেনাল পিরামিড, ওকে? আচ্ছা, এখানে সাদা 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 এখানে মানে ফ্যাটের অংশ আছে। তারপরে এই যে জায়গাটা, এই জায়গাটাকে আমরা যে মাইনর ক্যালিক্স বলছিলাম না, মাইনর ক্যালিক্স, এই হচ্ছে মাইনর ক্যালিক্স। এরকম অনেকগুলো মাইনর ক্যালিক্স মিলিত একটা মেজর ক্যালিক্স তৈরি করে। এই দেখেন সাইড থেকে দেখতে কেমন, পিছন থেকে দেখতে কেমন। এটার ভিতর দিকে গেলে আমরা এরকম পিরামিডের ভিতরের অংশটা আমরা দেখতে পারতেছি, পিরামিডের ভিতরের অংশটা আমরা এখানে দেখতে পারতেছি। এখন খেয়াল করুন, এই যে মাইনর ক্যালিক্স আর এই হচ্ছে একটা পিরামিড। এখন একটা জিনিস দেখেন, এই যে উপরের যে জায়গাটা, এই যে এতটুকু যে জায়গাটা, এতটুকু যে জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে কর্টেক্স, রেনাল কর্টেক্স। দেখেন যেটা সবুজ হয়ে আছে, যেটা সবুজ হয়েছে, যেটার নাম হচ্ছে রেনাল কর্টেক্স। আর নিচের দিকে যে জায়গাটা, নিচের দিকে এই যে জায়গাটা এখন সবুজ হয়েছে, এটা হচ্ছে রেনাল মেডুলা, এই যে হচ্ছে রেনাল মেডুলা, ঠিক আছে? এই দেখেন এই যে এইটুকু জায়গা হচ্ছে রেনাল মেডুলা এবং উপরের এতটুকু জায়গায় হচ্ছে রেনাল কর্টেক্স, এই জায়গাটুকু হচ্ছে রেনাল কর্টেক্স। তাহলে কোনটুকু কর্টেক্স কোনটুকু মেডুলা আপনারা দেখছেন, মানে কিন্তু আগের দিন আমি আপনাদেরকে বলছি কিডনিকে দুটো অংশে ভাগ করা, রেনাল কর্টেক্স এবং রেনাল মেডুলা, রেনাল কর্টেক্স এবং রেনাল মেডুলা, এরকম দুটো অংশে আমরা এরকম ভাগ করতে পারি। আচ্ছা হইলো ভাগ, ফাইন। এখন কর্টেক্স এবং মেডুলাতে অনেক ছন্ন ছিড়ায় অনেক জিনিস আমরা দেখতে পারতেছি, এগুলো কি? এগুলোকে এখন আমাদের চিন্তা হবে। খেয়াল করেন, আমরা আগে একটা নেফ্রনকে আইডেন্টিফাই করব, আমরা আগে একটা নেফ্রনকে আইডেন্টিফাই করব। দেখেন আমরা নেফ্রনকে দেখি, এই দেখেন আপনারা কি দেখতে পারতেছেন একটু বোমেন্স ক্যাপসুলা গ্লোমেরুলাসের মধ্যে কিছু একটা, এই যে বোমেন্স ক্যাপসুলের মধ্যে কিছুকে দেখতে পারতেছেন আপনারা একটা, দেখেন এই যে বোমেন্স ক্যাপসুল, এই একটা বোমেন্স ক্যাপসুল, বুঝছেন? এই একটা বোমেন্স ক্যাপসুল। এবং দেখেন এই যে একটা রক্তনালিকা, এই যে একটা রক্তনালিকা, এই রক্তনালিকা বলছে অ্যাফারেন্ট গ্লোমেরুলার আর্টারি, অর্থাৎ এটা অ্যাফারেন্ট নালিকা, ঢুকছে, ঢুকে কোষিক জালিকায় পরিণত হয়েছে, এই যে কোষিক জালিকায় পরিণত হয়েছে, পরিণত হওয়ার পরে বের হয়ে আসছে, বের হয়ে আসছে কি হয়, ইফারেন্ট হয়ে বের হয়ে আসছে, ঠিক আছে? এখন তারা কোন জায়গা থেকে আসছে? আবার তারা আসছে এই যে বড় রক্তনালিকা থেকে, এই যে এই নালিকাটা অনেক বড়, এইটা অনেক বড়, খেয়াল করে দেখেন এই যে অনেক বড় নালিকাটা, এরাও দেখেন এই যে কিরকম, এই দেখেন অ্যাফারেন্ট তৈরি করছে, গ্লোমেরুলাস হয়েছে, ইফারেন্ট হয়ে বের হয়ে গেছে, অর্থাৎ অনেকগুলা গ্লোমেরুলাস তৈরি করছে। তো এটা মেইনলি এত বড় একটা রক্তনালিকার ছিল, সেটা আবার কই থেকে আসছে? সেটা আবার এই বড় একটা রক্তনালিকা থেকে আসছে, এই যে বড় রক্তনালিকা, এটার নাম কি? এটার নাম হচ্ছে কিডনির ধমনী। এটা কি? কিডনির ধমনী, এই যে কিডনির ধমনী। অর্থাৎ হাড় থেকে রক্ত নিয়ে পরিষ্কার হওয়ার জন্য এটার ভিতরে প্রবেশ করছে, হাড় থেকে রক্ত নিয়ে এখানে আসছে, এসে এরকমভাবে ভাগ হয়ে আস্তে 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 সে অ্যাফারেন্ট নালিকা তৈরি করার মাধ্যমে এখানে গেছে, গিয়ে পরিষ্কার হয়ে আবার বের হয়ে আসছে, পরিষ্কার হয়ে সে আবার কি হয়ে আসছে? বের হয়ে আসছে। এইভাবে নেফ্রনের ভিতর রক্তটা ঢুকে পরিষ্কার হওয়ার জন্যে, পরিষ্কার হওয়ার জন্যে প্রতি মিনিটে 1200 cm³ রক্ত নেফ্রনের ভিতরে প্রবেশ করতেছে এভাবে প্রতি মিনিটে, প্রতি মিনিটে আমাদের সারা দেহে 1200 cm³ এরকম ভিতরের মধ্যে প্রবেশ করতেছে। এর মধ্যে এইখানে পরিষ্কার হয়ে আবার বের হয়ে আসতেছে, তাহলে পরিষ্কার হয়ে বের হয়ে আসতেছে, তাহলে ময়লাগুলা কোথায় গেল? তাহলে ময়লাগুলা কোথায় গেল? এই ময়লাগুলাই এই যে দেখেন এখানে পরিষ্কার হয়ে এই যে গ্লোমেরুলাসের ক্যাপসুল,
বোমেন্স ক্যাপসুল, ক্যাপসুলের ভিতরে যে স্পেস যেটাকে আমরা ক্যাপসুলার স্পেস বলি, ক্যাপসুলার স্পেসে যে জমা হয় প্রতি মিনিটে 125 সিএম কিউব। তার মানে প্রতি মিনিটে সবগুলো নেফ্রন মিলে 1200 সিএম কিউব রক্ত ছাকতেছে, অর্থাৎ পরিষ্কার করতেছে, যে 1200 সিএম কিউব রক্ত থেকে 125 সিএম কিউব ময়লা তৈরি হচ্ছে, যেটাকে আমরা গ্লোমেরুলার ফিল্টারেট বলি। কারণ এই ময়লাটা ফিল্টার কে করতেছে? গ্লোমেরুলাস করতেছে। গ্লোমেরুলাসের যে এই যে এই যে এই যে এই যে এই যে নালিকাগুলো এই ফিল্টারটা করতেছে, এবং ফিল্টারটা করে গ্লোমেরুলার ফিল্টার তৈরি করে জমা রাখতেছে বোমেন্স ক্যাপসুলার মধ্যে। কারণ গ্লোমেরুলাসের কাছে তো জমা রাখা সম্ভব না, গ্লোমেরুলাসের মধ্যে রক্ত ঢুকবে, ছেঁকে বের হয়ে আসবে, সে তো জমা রাখতে পারবে না। সে কি করবে? উচ্চচাপ এবং নিম্নচাপের একটা ব্যালেন্স করার মাধ্যমে ওই ময়লাগুলোকে এই বোমেন্স ক্যাপসুলের মধ্যে জমা রাখবে। কত? 125 সিএম কিউব প্রতি মিনিটে সারা দেহের মধ্যে গেল। কিন্তু মূত্র তৈরি হবে 1 সিএম কিউব, তাহলে বাকিগুলো কই যাবে? আসতেছি। এবার দেখেন এই যে যে নালিকাটা, দেখেন কাছাকাছি আছে কিন্তু নালিকাটা, এই সবুজেরা হয়ে আছে, এইটা হচ্ছে নিকটবর্তী পেঁচাও নালিকা। দিস ইজ দ্য প্রক্সিমাল কনভলিউটেড টিউব, নিকটবর্তী পেঁচাও নালিকা। এখন আপনারা কি একটা জিনিস দেখতে পারতেছেন? নিকটবর্তী পেঁচাও নালিকার চারিদিকে বহুত রক্তনালিকা আছে। আপনারা কি এটা দেখতে পারতেছেন? আপনাদের আমি এই জিনিসটা কেটে দিই, এই জিনিসটা কেটে দিই, তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। এই যে সব কেটে দিলাম, দেন কটেক্স সরাই দিলাম, কটেক্স মেরুলা সব সরাই দিলাম, এখন দেখেন আপনাদের ইজি হবে। এই দেখেন, এবার দেখেন, এই যে এটা হচ্ছে নিকটবর্তী পেঁচাও নালিকা, যেটা সবুজ কালার, ঠিক আছে? এই নিকটবর্তী পেঁচাও নালিকা, আর এটা হচ্ছে গ্লোমেরুলাস, সরি বোমেন্স ক্যাপসুল। এই যে বোমেন্স ক্যাপসুল, এই বোমেন্স ক্যাপসুলের মধ্যে কি আছে? ময়লা আছে। কার ময়লা? রক্তের ময়লা। রক্তের ময়লা, রক্ত যেটা পরিষ্কার করছে সেই ময়লা এখানে আছে। অ্যান্ড এই ময়লা এখন নিকটবর্তী পেঁচাও নালিকার কাছে যাবে, এটার নাম নিকটবর্তী পেঁচাও নালিকা, কারণ সে ধারে কাছে আছে। কিন্তু স্যার, নিকটবর্তী পেঁচাও নালিকার চারিদিকে আমরা বেশ কিছু রক্তনালিকা দেখতে পাচ্ছি। দেখেন এখন যেটা পিঙ্ক কালার হয়ে আছে, এখন যেটা পিঙ্ক কালার হয়ে আছে, খেয়াল করে দেখেন, এই যে পিঙ্ক কালার ডিসাইড করি, এই দেখেন পিঙ্ক কালার রক্তনালিকা হয়ে আছে। আপনারা একটু বলেন তো যে এই যে বোমেন্স ক্যাপসুল, এই বোমেন্স ক্যাপসুলের মধ্যে মিনিটে কত সিএম কিউব রক্ত আসছে? বলেন কতটুকু আসছে? বলেন কতটুকু রক্ত আসছে প্রতি মিনিটে? কুইকলি বলেন। কিডনিতে 125 সিএম কিউব আসছে সবগুলা মিলে। আজকে নেটওয়ার্কে প্রবলেম ভাই, আজকে নেটওয়ার্কে প্রবলেম, সারা বাংলাদেশের মধ্যে নেটওয়ার্কে প্রবলেম, সারা বাংলাদেশের মধ্যে নেট নেই, ঠিক আছে? শুধু আমার এখানে নেটে প্রবলেম না, সারা বাংলাদেশের মধ্যে নেটের প্রবলেম চলতেছে, সো একটু অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে? তাহলে এই যে 125 সিএম কিউব যে ঢুকছে, এটা এখান থেকে আসবে। কিন্তু এই 125 সিএম কিউবের মধ্যে সবচেয়ে ময়লা তা না, সবচেয়ে দূষিত পদার্থ তা না, সবচেয়ে ইউরিয়া তা না, সবচেয়ে ইউরিক অ্যাসিড তা না। এখানে অনেক গুরুত্বপূর্ণ উপাদান আছে, পানি আছে, অনেক খনিজ লবণ আছে, সেইগুলাকে এই রক্ত কি করবে? শোষণ করে আবার রক্তের মধ্যে ফেরত নিয়ে আসবে। আমি বলতে পারো ভাই, তাহলে তুই পাঠাইলি কেন ভিতরে ময়লা? এই 125 সিএম কিউব তুই তৈরি করলি কেন এখানে তৈরি করলি কেন? কথা হচ্ছে কেন তৈরি করবো না? কারণ আমার কাজ তো ছাকা, আমি ছাকতে যা পাইছি তারই ঢুকাইছি। এই জন্য এই ছাকাটাকে অতি পরিশ্রবণ বা আল্ট্রা ফিল্ট্রেশন বলে। আল্ট্রা লেভেলের ছোট জিনিসগুলোকে এখানে ফিল্টার করে ভিতরে ঢুকায়। আর এই ভিতরে ঢুকাইতে যায় সে অনেক দরকারি জিনিসও ঢুকাই ফেলছে, এত বেশি না ঢুকালেও চলতো, 125 সিএম কিউব সে ঢুকাই ফেলছে। কিডনির আশেপাশে যে নেফ্রনের আশেপাশে যে রক্তনালিকাগুলো আছে, এই রক্তনালিকাগুলো কি করবে? শোষণ করবে, টানবে, টেনে 124 সিএম কিউব আবার তার মধ্যে ঢুকাই ফেলবে। কত সিএম কিউব? 124 সিএম কিউব তার মধ্যে ঢুকাই নিয়ে আসবে। এটাকে বলা হয় নির্বাচনমূলক পুনঃশোষণ, সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন। তাহলে প্রথমে আমরা করছি আল্ট্রা ফিল্ট্রেশনের মাধ্যমে 125 সিএম কিউব ময়লা তৈরি করছি আমরা। সেগুলো এখন যাচ্ছে রক্তনালিকা টানতেছে, টেনে ওইখান থেকে অনেক গুরুত্বপূর্ণ উপাদান মানে পানি টেনে আবার নিজের মধ্যে নিয়ে আসতেছে। এটাকে বলছে সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন, নির্বাচনমূলক পুনঃশোষণ। আবার আমি পুনরায় শোষণ করে নিচ্ছি, আমি দিছিলাম আবার শোষণ করে নিয়ে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন এই যে হেনলির লুপ, এই দেখেন এটাই হচ্ছে হেনলির লুপ। হেনলির লুপের নিম্নগামী বাহু, এটা হচ্ছে হেনলির লুপের ঊর্ধ্বগামী বাহু। মানে এই দেখেন হেনলির লুপ, এই যে হেনলির লুপ, এই যে একটা বাহু, এই যে হেনলির লুপের একটা বাহু, এবং এই যে হেনলির লুপ আর একটা বাহু। এই হচ্ছে হেনলির লুপ, যেটা সবুজ হয়ে আছে, এই দেখেন যেটা সবুজ হয়ে আছে হচ্ছে হেনলির লুপ। এবং খেয়াল করে দেখেন হেনলির লুপের চারিদিকেও দেখেন নালিকা আছে, তার মানে কি হেনলির লুপ থেকে টেনে টেনে নিচ্ছে। হেনলির লুপ শেষ, হেনলির লুপের কাহিনী হয়ে গেল। এবার দেখেন এই যে দূরবর্তী পেঁচাও নালিকা, এটা দূরে আছে, পেঁচায় আছে,
পেঁচা আছে এবং দূরে আছে, এটা দূরবর্তী পেঁচানো নালিকা বলে। দূরবর্তী পেঁচানো নালিকার চারিদিকেও দেখেন রক্তনালিকা ঘিরে রেখে দিছে। তার মানে কি 125 cm কিউব ঢুকছে, তার মধ্যে 124 cm কিউবে বের করে নিয়ে আসবো আবার রক্তের মধ্যে। রক্ত দিছিল, রক্ত আবার ফেরত নিয়ে নিছে, তাহলে থাকলো কত বলো? প্রতি মিনিটে সবগুলা নেফ্রন মিলে 1200 cm কিউব রক্ত পরিষ্কার হয়ে বের হয়ে যাচ্ছে। এই 1200 cm কিউব থেকে 125 cm কিউব গ্লোমিউলার ফিল্টেট উৎপন্ন হচ্ছে। কি উৎপন্ন হচ্ছে? গ্লোমিউলার ফিল্টেট, যেখানে অনেক প্রয়োজনীয় উপাদান আছে, যেখান থেকে 124 cm কিউব রক্তনালিকায় আবার টেনে ভিতরে নিয়ে নিচ্ছে, রক্তনালিকায় টেনে আবার এগুলোকে নিয়ে নিচ্ছে। তাহলে থাকলো কত? ব্যালেন্স কত হইলো? কত সিএম কিউবে ব্যালেন্স হইলো? 1 cm কিউবে ব্যালেন্স হইলো। ওই 1 cm কিউব মূত্র প্রতি মিনিটে তৈরি হবে। ঠিক আছে, প্রতি মিনিটে 1 cm কিউব রক্ত কি হবে, মানে মূত্র তৈরি হবে। এবং সেগুলো যে কোথায় জমা হবে দেখেন, এই যে দেখেন কালেক্টিং ডাক্ট, এই দেখেন এই হচ্ছে দূরবর্তী পেঁচানো নালিকা। এই যে দূরবর্তী পেঁচানো নালিকা, এই যে পেঁচায় আছে দূরবর্তী পেঁচানো নালিকা। এই দূরবর্তী পেঁচানো নালিকা দেখেন এই যে মিলিত হলো কোথায়? কালেক্টিং ডাক্টে, অর্থাৎ সংগ্রাহক নালিকাতে। এবং সংগ্রাহক নালিকা দেখেন অনেকগুলা, কিন্তু অনেকগুলো নেফ্রনকে সে কানেক্ট করবে। খেয়াল করে দেখেন, এই যে এটা এখানে একটা সংগ্রাহক নালিকা, খেয়াল করেন এই যে এটা একটা সংগ্রাহক নালিকা। এই সংগ্রাহক নালিকা দেখেন এখানেও একটা নেফ্রনকে সে রিসিভ করছে, এদিকেও একটা নেফ্রনকে সে রিসিভ করছে, এই যে এদিকেও সে একটা নেফ্রনকে রিসিভ করছে। তাহলে একটা সংগ্রাহক নালিকা মাল্টিপল নেফ্রনকে সে রিসিভ করে এবং নিচে আসে, এই দেখেন নিচে আসে, নিচে এসে দেখেন আবার একসাথে মিলিত হয়, নিচে এসে দেখেন আবার একসাথে মিলিত হয়। এটা একটা সংগ্রাহক নালিকা, এটা একটা সংগ্রাহক নালিকা, মিলিত হয়েছে। মিলিত হয়ে তৈরি করবে ডাক্ট অফ বেলিনি। কি তৈরি করবে? ডাক্ট অফ বেলিনি, বেলিনির নালী তৈরি করবে। তাহলে অনেকগুলো সংগ্রাহক নালিকা মিলিত হয়ে কি তৈরি করে বলো? বলো, অনেকগুলো সংগ্রাহক নালিকা মিলে কি তৈরি করে? অনেকগুলো সংগ্রাহক নালিকা মিলে তৈরি করে ডাক্ট অফ বেলিনি। কি তৈরি করে স্যার? ডাক্ট অফ বেলিনি তৈরি করে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কথাবার্তা। এখন একটা জিনিস যেটা আমি আপনাদেরকে বলি নাই, দেখেন আলট্রা ফিল্ট্রেশন হয়ে 125 cm কিউব রক্ত তৈরি মানে ময়লা তৈরি হইলো বা গ্লোমিউলার ফিল্টেট তৈরি হইলো, সেটা আবার এই যে রক্তনালিকাগুলো, এই যে পেঁচানো থাকা রক্তনালিকা, এইসব রক্তনালিকার মাধ্যমে আবার সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন, নির্বাচনমূলক পুনঃশোষণের মাধ্যমে 124 কিউব ফেরত গেল। এখন দেখেন কিছু কিছু ক্ষেত্রে কি হয়, এটা তো কিডনির মতো, তাই না? কিডনিরও তো ময়লা আছে, কিডনিও তো মানুষ, কিডনিরও তো ময়লা আছে, তাই না? যেমন হার্টের ক্ষেত্রে কি ছিল, হার্ট সারা দিয়ে রক্ত প্রবাহ করতেছে, হার্টেরও তো রক্ত প্রবাহ দরকার, এই জন্য করোনারি ধমনী ছিল। কিডনির ভিতরেও তো ময়লা আছে, সেগুলো আবার অটোমেটিক নেফ্রনের ভিতর ঢুকে যায়। তাহলে নেফ্রন সে কি করলো, তার কাছ থেকে রক্তনালিকা আবার শুষে নিয়ে নিল ময়লা 124 cm কিউব, আবার নেফ্রনের আশেপাশে থাকা ময়লা অটোমেটিক এর ভিতর ঢুকে গেল, এর মাধ্যমে আবার কিছু যুক্ত হচ্ছে। এটাকে বলা হয় সক্রিয় ক্ষরণ, অ্যাক্টিভ সিক্রেশন। এটা খুব অল্প পরিমাণে হয়, এর কারণে মূত্রের পরিমাণ খুব আহামরি বাড়ে না। এটাকে বলে সক্রিয় ক্ষরণ। এই 3টা ঘটনা ঘটবে, ঠিক আছে? এই 3টা ঘটনা নেফ্রনের মধ্যে ঘটবে এবং তার ফলে এন্ডোপ্লাজমে যা থাকবে এটাই হচ্ছে সংগ্রাহক নালিকার মধ্যে প্রবেশ করবে, ওটাই হবে মূত্র। ওটাই হবে কি? ওটাই হবে মূত্র। ঠিক আছে, নেটে প্রবলেম হলে কোনো সমস্যা নাই, ক্লাস ইউটিউবে পেয়ে যাবেন কালকে, ইউটিউবে একদম ফুল রেজলিউশন পাবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত বুঝছেন কিনা বলেন? এই পর্যন্ত যদি বুঝে থাকেন তাহলে চলেন আমরা আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। খেয়াল করেন, নেফ্রনে কিছু ব্যাপার খেয়াল করেন। আমরা পুরোটাকে আবার নিয়ে আসি, নিয়ে আসার পরে এখন কয়েকটা নেফ্রনকে আমরা একটু দেখব। এইখানে এই নেফ্রনটাকে দিকে দেখেন, এই যে এখানে যেটা সবুজ হয়েছে এটা নেফ্রন, যেটা সবুজ হয়ে আছে দেখেন, যেটা সবুজ হয়েছে দেখা যাচ্ছে তো না? সবুজ হয়েছে এটা তো নেফ্রন, এই দেখেন এই যে নেফ্রন, এই দেখেন এই যে গ্লোমিউলাস, এই যে গ্লোমিউলাস, এই যে বোমেন্স ক্যাপসুল, এই যে পেঁচানো নালিকা, এই যে লুপ, এই যে দূরবর্তী পেঁচানো নালিকা, এই যে সংগ্রাহক নালিকার মধ্যে ঘুরছে। তো এইটা হচ্ছে একটা নেফ্রন, এটা হচ্ছে একটা নেফ্রন। কতটুকু কটেক্স কতটুকু মেডুলা মনে আছে তো? এই যে এই উপরে এই জায়গাটুকু হচ্ছে কটেক্স, উপরে এই জায়গাটুকু হচ্ছে কটেক্স। তাহলে দেখেন এই নেফ্রনটা তার কিছু অংশ কটেক্সে পড়ছে, কিছু অংশ মেডুলাতে পড়ছে, কিছু অংশ কটেক্সে পড়ছে, কিছু অংশ মেডুলাতে পড়ছে। ঠিক আছে, এবং দেখেন মেডুলাতে বেসিক্যালি হেনলির লুপ প্রবেশ করছে, খুবই অল্প পরিমাণে। তো এটাকে বলা হয় কর্টিক্যাল নেফ্রন, এটাকে কি নেফ্রন বলা হয়? কর্টিক্যাল নেফ্রন। আচ্ছা, এবার এই নেফ্রনটার দিকে তাকান, পাশে যে সবুজ নেফ্রনটা দেখেন, তার হেনলির লুপটা কত বড়, এবং হেনলির লুপটা একদম কোন পর্যন্ত গেছে? একদম মেডুলার একদম শেষ মাথা পর্যন্ত চলে গেছে। ঠিক আছে, অনেক দূর পর্যন্ত গেছে।
ওকে, এই পর্যন্ত চলে গেছে। এই পর্যন্ত যাওয়ার পরে আলটিমেটলি কি হলো দেখুন, আবার দেখেন ফেরত আসছে, ঠিক আছে। তো এই যে যেটা হইছে, এই যে ফেরত আসছে, এই ফেরত আসার ফলে এইটাকে বলতেছি আমরা জাক্সটা মেডুলারি নেফ্রন। এই নেফ্রনটাকে আমরা কি নেফ্রন নামে ডাকতেছি? এই নেফ্রনটাকে আমরা জাক্সটা মেডুলারি নেফ্রন নামে ডাকতেছি। কি মেডুলারি? জাক্সটা মেডুলারি নেফ্রন। হেনরি লুপ এটা অনেক লম্বা হয়, এদের হেনরি লুপ অনেক লম্বা হয়, এটা হয় 10%, এটা 10% পরিমাণ হয়। তাহলে এই নেফ্রনটা এটা শুধু কটেক্স পর্যন্তই আছে, অল্প একটু মেডুলে ঢুকছে, সাধারণত মেডুলে ঢুকেও না, কটেক্স পর্যন্তই থাকে। এটাকে বেসিক্যালি মিড কর্টিক্যাল নেফ্রন বলা উচিত। মানে কর্টেক্স এবং মেডুলার মাঝখানে আছে, এটাকে মিড কর্টিক্যাল। এখানে লিখছে কর্টিক্যাল, আসলে কর্টিক্যাল এটা মিড কর্টিক্যাল, মানে কর্টেক্স আর মেডুলা মিলে আছে। এইটা কর্টেক্সও আছে এবং মেডুলাতে অনেক ভিতরে প্রবেশ করে আছে, যার হেনরি লুপটা অনেক লম্বা। এটাকে বলা হইতেছে কি? জাক্সটা মেডুলারি নেফ্রন। কি নেফ্রন? জাক্সটা মেডুলারি নেফ্রন, যার পরিমাণ হচ্ছে কত? যার পরিমাণ হচ্ছে 10%। এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা মিড কর্টিক্যাল নেফ্রন বলছি। এটা পরিমাণ 5%। যদি এখানে কর্টিক্যাল লেখছে, এটা বেসিক্যালি মিড কর্টিক্যাল, কারণ মেডুলার মধ্যে অল্প একটু প্রবেশ করছে। কিছু নেফ্রন আছে শুধুমাত্র কর্টেক্সে থাকবে, শুধুমাত্র কর্টেক্সে অবস্থান করবে, শুধুমাত্র কর্টেক্সে, দেখা যাচ্ছে না এখানে যদিও নাই, ওইগুলোকে বলা হবে কর্টিক্যাল নেফ্রন, ওইটাই থাকবে 85%। তাহলে নেফ্রন শুধুমাত্র কর্টেক্সে থাকবে, ওদের লুপ মেডুলাতে যাবে না, দ্যাট ইজ কর্টিক্যাল নেফ্রন। অল্প একটু মেডুলাতে যাবে, মিড কর্টিক্যাল নেফ্রন। এই যে এটার মতো, এটাকে যদিও তোমার বই কর্টিক্যাল বলছে, মানে এখানে কর্টিক্যাল বলছে, এটাকে আমরা মিড কর্টিক্যাল, যেটা 5%। আর কিছুর হেনরির লুপ অনেক লম্বা এবং মেডুলা পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে, কিডনির মেডুলা পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে, কিডনির কোন পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে? মেডুলা পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে এবং অনেক লম্বা হয়ে থাকে, যার হেনরি লুপটা অনেক লম্বা, দ্যাট ইজ জাক্সটা মেডুলারি নেফ্রন। কর্টিক্যাল নেফ্রন 85%, মিড কর্টিক্যাল 5%, জাক্সটা মেডুলারি 10%। স্যার মনে থাকবে স্যার, এই কথাগুলো অবশ্যই আপনাদের মনে রাখতে হবে, ঠিক আছে। এখন একটা কথা আছে, একটা প্রশ্ন আসতে পারে, জরুরি অবস্থায় মূত্র উৎপন্ন করে কোন নেফ্রন? জরুরি অবস্থায় মূত্র উৎপন্ন করে কোন নেফ্রন? এটা মেডিকেলে প্রশ্ন আসতে পারে। ইট উইল বি অ্যানাদার কোশ্চেন। জরুরি অবস্থায় মূত্র তৈরি করে মিড কর্টিক্যাল নেফ্রন, জরুরি অবস্থায় মূত্র উৎপন্ন করে মিড কর্টিক্যাল নেফ্রন। থুকু, ভুল বলছি, চেঞ্জ। জাক্সটা মেডুলারি নেফ্রন। জরুরি অবস্থায় মূত্র তৈরি করে কে? জরুরি অবস্থায় মূত্র তৈরি করে হচ্ছে জাক্সটা মেডুলারি নেফ্রন, জাক্সটা মেডুলারি, নট মিড কর্টিক্যাল, জাক্সটা মেডুলারি। কালেকশন করো, জরুরি অবস্থায় মূত্র উৎপন্ন করে জাক্সটা মেডুলারি নেফ্রন। স্বাভাবিক মূত্রকে উৎপন্ন করে কর্টিক্যাল নেফ্রন, স্বাভাবিক মূত্র উৎপন্ন করে কর্টিক্যাল নেফ্রন। জরুরি অবস্থায় মূত্র উৎপন্ন করে জাক্সটা মেডুলারি নেফ্রন, জরুরি অবস্থায় মূত্র উৎপন্ন করে জাক্সটা মেডুলারি নেফ্রন। শেষ। এই পর্যন্ত মনে রাখতে হবে। তাহলে বিভিন্ন রকমের নেফ্রন আমরা জানলাম। এখন আমরা আরো ভিতরে ঢোকার চেষ্টা করব, নেফ্রন তো আমরা দেখে ফেলছি, কিডনি পুরো কিডনির অংশটা দেখছি, আমরা মাইনর ক্যালিক্সটাও দেখছি, এরকম অনেকগুলো মাইনর ক্যালিক্স মিলে মেজর ক্যালিক্স তৈরি করবে। সবশেষ এখন আমরা আরেকটা মডেলে যাব, যে মডেলে আমরা কোনটাকে দেখার চেষ্টা করব? রেনাল কর্পাসলটাকে দেখার চেষ্টা করব। দেখো, রেনাল টিবিউল আর রেনাল কর্পাসল দুটো অংশ করে আমরা নেফ্রনকে ভাগ করতে পারি। রেনাল কর্পাসলকে দুটো অংশে ভাগ করা যায়, গ্লোমেরুলাস আর বোমান্স ক্যাপসুল। শিখে গেছি আমরা। গ্লোমেরুলাস থাকবে, বোমান্স ক্যাপসুল জমা করবে, তারপরে সেটা টিউব দিয়ে আদান প্রদান হবে, যেখান থেকে শোষণ হবে। তো টিউব আমরা কয় রকমের পাইছি? টিউব আমরা পাইছি হচ্ছে 3 রকমের, তাই না? এখন আমরা একটু বেশি গুরুত্ব দিব কাকে? আমরা একটু বেশি গুরুত্ব দিব গ্লোমেরুলাস এবং বোমান্স ক্যাপসুলকে, যেটাকে আমরা একসাথে রেনাল টিবিউল বলতেছি, এই রেনাল কর্পাসল বলতেছি। দেখো বা দূর থেকে দেখতে এরকম, রেনাল কর্পাসল দেখতে এরকম মনে হয়। আরে ফোকাসে প্রবলেম কেন করে এত? দেখো, রেনাল কর্পাসল দেখতে দানার মতো এরকম আছে। ক্লাসটা বেশি দীর্ঘায়িত করবো না, যেহেতু এটা প্রবলেম, ঠিক আছে। এই হচ্ছে রেনাল কর্পাসল। তো এই রেনাল কর্পাসলের মধ্যে দেখেন এই যে জিনিসটা, এই জিনিসটাকে আমরা বাদ দিয়ে দিই, এটা আমাদের দরকার নেই, বেসমেন্ট মেমব্রেন আমাদের দরকার নেই, এটাকে না রাখলেও চলে। আসলে এটাকে না রাখলেও চলে, এটাকে আমাদের না রাখলেও চলবে। হাইট করে দিই, হ্যাঁ, আমরা এইটুকুতে থাকি, দেখেন এই যে। এখন আপনি একটু দেখে বলেন তো কোনটা অ্যাফারেন্ট কোনটা ইফারেন্ট? আপনাদের একটু দেখে বলেন কোনটা অ্যাফারেন্ট। এই দেখেন, এই যে এখানে অ্যাফারেন্ট আছে, ইফারেন্ট আছে, প্রবেশ করছে, এই যে দেখেন, এই যে প্রবেশ করছে, বের হয়েছে। এখন আপনারা বলতে পারবেন এই যে এটা তো হচ্ছে
বোমেস ক্যাপসুল দেখেই বুঝতে পারতেছি এটা বোমেস ক্যাপসুল। কোনটা অ্যাফারেন্ট কোনটা ইফারেন্ট বলেন তো, কোনটা অ্যাফারেন্ট কোনটা ইফারেন্ট? আপনারা সবাই পারবেন আমি জানি। দেখেন উপরের যেটা আছে এটা হচ্ছে কি অ্যাফারেন্ট, কারণ অ্যাফারেন্টটা প্রবেশ করছে, এটা হচ্ছে কি অ্যাফারেন্ট, এটা হচ্ছে কি অ্যাফারেন্ট। Tunica adventitia of afferent glomerular arteriole. আর যেটা বের হয়েছে এটা হচ্ছে ইফারেন্ট। কেমনে বুঝলাম? অ্যাফারেন্টটা মোটা থাকে, ইফারেন্টটা চিকন থাকে। অ্যাফারেন্টটা মোটা থাকে, ইফারেন্টটা চিকন থাকে। বুঝতে আমার কথা? এখন এরা ভিতরে এসে দেখেন এই যে অ্যাফারেন্ট ভিতরে প্রবেশ করছে, ভিতরে প্রবেশ করে অনেক কৌশিক জালিকায় ভাগ হয়েছে। অনেক কিসে ভাগ হয়েছে? অনেক কৌশিক জালিকায় ভাগ হয়েছে। এখানে অনেক রকমের কোষ আছে, অনেক রকমের কোষ আছে। এই যে মেসেঞ্জিয়াল সেল, এই দেখেন মেসেঞ্জিয়াল সেল, পাইছেন নামটা? Extraglomerular mesangial cell. Extraglomerular mesangial cell. এই যে মেসেঞ্জিয়াল সেল নামটা দেখেন তো, আমরা কিছুদিন আগে পড়ে আসছি মেসেঞ্জিয়াল সেল নামটা। এই মেসেঞ্জিয়াল সেল এই কোষটা আমরা কিন্তু পড়ে আসছি কিছুদিন আগে। কোথায় পড়ছিলাম একটু মনে করার চেষ্টা করেন। প্রতিরক্ষা অধ্যায়ে কিডনির ম্যাক্রোফেজকে আমরা কি বলি? কিডনির ম্যাক্রোফেজকে আমরা কি বলি? মেসেঞ্জিয়াল কোষ বলি। দেখেন মিলানোর চেষ্টা করেন। এই যে এই সেই মেসেঞ্জিয়াল কোষ, দেখেন এই যে এগুলো সেই মেসেঞ্জিয়াল কোষ। এগুলো কি মেসেঞ্জিয়াল কোষ? কিডনির যে ম্যাক্রোফেজ অর্থাৎ কিডনির মধ্যে যে মনোসাইট যেগুলো থাকে এগুলোকে আমরা মেসেঞ্জিয়াল কোষ বলি। তো মেসেঞ্জিয়াল কোষগুলোকে আমার আপাতত রাখার দরকার নেই, ওইগুলোকে আমরা আপাতত রাখতে চাচ্ছি না। আমরা যতটুকু দরকার ততটুকু রাখি। ওকে, একটার মধ্যে একটা আমরা ঢুকে গেলাম। তাহলে এই হচ্ছে অ্যাফারেন্ট ঢুকলো, ইফারেন্ট বের হইলো। অ্যাফারেন্টটা মোটা, ইফারেন্টটা চিকন। তাইলে একটা জিনিস তোমরা একটু চিন্তা করো, অ্যাফারেন্টে ঢুকবে, ইফারেন্টে বের হবে। ই আগে এ তারপরে ই, অ্যাফারেন্টে ঢুকবে পরে ইফারেন্টে বের হবে। এখন যেই রাস্তাতে ঢুকতেছে সেই রাস্তা মোটা, তাহলে পানি বেশি ঢুকতেছে। আর যে টানেল দিয়ে বেরোইতেছে সেই টানেল চিকন, তাহলে পানি কম বের হবে। তাহলে ব্যাপারটা কি হবে দেখো, পানি এইখানে টানেলটা মোটা, তাহলে পানি বেশি ঢুকতেছে। পানি না ব্লাড, বেসিক্যালি ব্লাড। আমরা কিডনির মেন কাজ কি? রক্ত পরিষ্কার করা। আমাদের মেন মোটিভ কি? রক্ত পরিষ্কার করা। তাহলে ব্লাড এখানে ঢুকতেছে অনেক বেশি পরিমাণে, বেরোতেছে কম পরিমাণে। তাহলে ভেতরে প্রেশার বাড়বে না কমবে? ভিতরের ব্লাড জমবে না থাকবে? অবশ্যই ভিতরে বেশি ব্লাড জমতে থাকবে, কারণ ভিতরে প্রেশারটা বাড়বে। জমলে তো আর থাকতে পারবে না, সজোরে বের করার জন্য ভিতরে প্রেশারটা বেড়ে যাবে। ভিতরে কি বেড়ে যাবে? প্রেশারটা বেড়ে যাবে। তোমরা যে চিন্তা করো, বেশি ঢুকাইতেছে অল্প বের হইতেছে, আর অল্প বের হওয়ার তো সুযোগ নাই, কারণ তাহলে তো জমে যাবে। তাহলে সব বেরই করে দিতে হবে। সব বের যদি তোমার করে দিতে হয় তাহলে ভিতরে প্রেশার বাড়াইতে হবে। ভিতরে কি হয়ে যাবে? প্রেশার বেড়ে যাবে, অটোমেটিক ভিতরে প্রেশার বেড়ে যাবে, তাই না? অল্প আয়তনে অনেক বেশি জিনিস, তাহলে প্রেশার বাড়বে। প্রেশার যখন বাড়বে তখন এই যে এই পুরো জায়গাটার হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে যাবে। ঠিক আছে, দেখেন আগে যেটা ছিল নাম ছিল পোরোসাইট কোষ। আগে জিনিসটা ছিল নাম ছিল পোরোসাইট কোষ। পোরোসাইট কোষটাকে আমি সরাই দিলাম, এটাকে একটু হাইট করে দিই। ট্যান টানা, দেখতে পারতেছেন? এমন বুঝতেছেন কত সুন্দর? এই যে দেখেন, এই যে দেখেন ক্যাপিলারি কত সুন্দর দেখছো? এইটা 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার চিন্তা করা যায়। এইটা হয়তো 1 সেন্টিমিটার হবে, পুরো পাইপ মিলে তো 3 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার হবে। এইখানে এত কিছু মন সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা কত সুন্দর করে আমাদেরকে তৈরি করে দিয়েছেন। তো এটার ভিতরে প্রেশার বেড়ে যাবে। এখন এই প্রেশারটা কী টাইপের প্রেশার? এই প্রেশারটাকে হাইড্রোস্ট্যাটিক প্রেশার নামে ডাকা হয় স্যার। স্যার এটাকে কী নামে ডাকা হয় স্যার? এটাকে স্যার হাইড্রোস্ট্যাটিক প্রেশার নামে ডাকা হয়। ওয়েট, এটাকে স্যার কী নামে ডাকা হয়? হাইড্রোস্ট্যাটিক প্রেশার। তাহলে স্যার এটাকে কী নামে ডাকবো আমরা? এটাকে আমরা ডাকবো হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেশার। হাইড্রোস্ট্যাটিক প্রেশার। হাইড্রো মানে কি? তরল পদার্থ, আর স্ট্যাটিক্স মানে কি? অবস্থান। তরল পদার্থের অবস্থান করার কারণে যে প্রেশার, তরল পদার্থ অবস্থিতন করতেছে বলে যে প্রেশারটা হয়েছে এটাকে আমরা হাইড্রোস্ট্যাটিক প্রেশার বলতেছি। তাহলে তরল পদার্থের কি? তরল পদার্থ বেসিক্যালি ব্লাডটা জমা থাকতেছে, এই জমা থাকার কারণে একটা প্রেশার তৈরি হইতেছে। এই প্রেশারের কারণে একটা ঘটনা ঘটবে। ঘটনা কি ঘটবে? এই দেখেন ব্যাপারটা খেয়াল করেন। আপনারা তো ক্যাপসুলটা কেমন হয়তো বা বুঝেন নাই অনেকে, আমি এটাকে একটু হাইট করে দিই। এখন আপনারা বুঝতে পারবেন যে আসলে কেমন আছে জায়গাটা। দেখছেন কেন এটাকে আমরা ক্যাপসুল বলছি? এখন কি আপনারা বুঝতে পারছেন কেন এটাকে আমরা ক্যাপসুল বলছি? দেখেন বোঝার চেষ্টা করেন, এরকম থাকে ফাঁকা, এরকম ফাঁকা থাকে। ভাই এটাই 3D না দেখলে আপনারা কখনোই বুঝতে পারবেন না কেমনি কী হইতেছে। বই পড়ে অনেক কিছুই কনসেপ্ট মাথার উপর দিয়ে যায়, এখান থেকে বোঝার চেষ্টা করেন। আমি একদম বেসিক থেকে বোঝাচ্ছি, যদিও অ্যাডমিশন টেস্টের ক্লাস। ঠিক আছে, এরকম। এবং এটার ভিতরে আমার কে ছিল? এটার ভিতরে আমার বেসিক্যালি ছিল হচ্ছে এটা। তার মানে এটার ভিতরে অবস্থান করতেছে। এখন এখানে হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে গেছে। আর একটা জিনিস একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন স্যার, এটার ভিতরে রক্ত আছে, এটার ভিতরে রক্ত আছে, রক্তে হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে গেছে, রক্তে হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে গেছে।
এই প্রেশার বেড়ে যাওয়ার কারণে এইখান থেকেও একটা প্রেশার পাবে, এখান থেকেও একটা প্রেশার আছে, দুটো প্রেশারের মধ্যে এর প্রেশারটা বেশি, এর প্রেশারটা কম। এটার ভিতরেও যে জিনিসগুলো আছে এর একটা প্রেশার দিচ্ছে, এটার ভিতরেও তো অল্প অর্থ আছে, তাই না? এটাকে আমরা ক্যাপসুল বলতেছি, ক্যাপসুল, বোমেন্স ক্যাপসুল। ক্যাপসুলের ভিতরে যে জায়গাটাকে ক্যাপসুলার স্পেস বলি। আমি আবার দেখাই আপনাদেরকে, এই দেখেন সরাই দিলাম, তাহলে ভিতরে যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে ক্যাপসুলার স্পেস, এটাকে বলা হয় ক্যাপসুলার স্পেস। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ক্যাপসুলার স্পেস। এই ক্যাপসুলার স্পেস এটা তো জায়গা, এটার ভিতরে তো অল্প অর্থ আছে, তাই না? এটার ভিতরে তো অল্প অর্থ আছে এবং তার মধ্যে কি আছে? তার মধ্যে আছে গ্লোমেরুলাস আর ক্যাপালিরি মানে কোষিক জালিকাগুলো। আর এই দুটোর মধ্যে হাইড্রোস্ট্যাটিক প্রেশারের একটা আপ ডাউন হবে, যেটার ক্যালকুলেশন তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে। লেট মি এক্সপ্লেইন। আচ্ছা আমি বই থেকে দাগাই দিব না ক্যালকুলেশনটা, জাস্ট মিনিট। দেখে আছে নাকি না আগে দেখিনি, না থাকলে দরকার নাই। হ্যাঁ আছে, তোমাদের বইয়ের মধ্যে এখানে প্রেশারটা দেওয়া আছে, দরকার নেই ওই প্রেশারটা, এখানে ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশন আমাদের দরকার নেই, ঠিক আছে? আমি বই থেকে তোমাদের দাগাই দিব। তো এর ফলে কি হয়, এইখান থেকে যেটা পরিষ্কার হয়েছে, রক্ত ঢুকছে 1200 cm3, আবার বের হয়ে আসছে ময়লাগুলা এইখান থেকে বের হয়ে, এই যেহেতু কোষিক জালিকা ছিদ্র থাকবে, বের হয়ে এই ক্যাপসুলার স্পেসে জমা হয়েছে। কোথায় জমা হয়েছে? ক্যাপসুলার স্পেসে যা জমা হয়েছে। কই জমা হয়েছে? ক্যাপসুলার স্পেসে যা জমা হয়েছে। তো এই যে ক্যাপসুলার স্পেসে জমা হলো, এটাকে বলা হবে গ্লোমেরুলার ফিল্ট্রেট। কারণ গ্লোমেরুলাস, এই পুরোটা তো গ্লোমেরুলাস, এই পুরোটা তো গ্লোমেরুলাস, তাই না? পুরো মিলে তো গ্লোমেরুলাস। এই যে অ্যাফারেন্ট, ক্যাপিলারি, রিফারেন্ট, পুরো মিলে তো গ্লোমেরুলাস। এই গ্লোমেরুলাস থেকে ফিল্টার হয়ে এটা তৈরি হয়েছে বলে এটাকে গ্লোমেরুলার ফিল্ট্রেট বলতেছে। এটা এখানে জমা হবে কিসের কারণে? হাইড্রোস্ট্যাটিক প্রেশারের আপ ডাউনের কারণে। হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেশি থাকার কারণে এটা ক্যাপসুলার স্পেসে যা জমা হবে। কি জমা হবে? গ্লোমেরুলার ফিল্টার জমা। তাহলে প্রশ্ন, গ্লোমেরুলার ফিল্টার তৈরি করে কে? কে? গ্লোমেরুলাস। গ্লোমেরুলার ফিল্টার জমা থাকে কোথায়? প্রশ্ন আসতে পারে মেডিকেলে। গ্লোমেরুলার ফিল্টার কোথায় জমা থাকে? গ্লোমেরুলার ফিল্টার জমা থাকে বোমেন্স ক্যাপসুলের ক্যাপসুলার স্পেসে। ক্যাপসুলার স্পেস, ক্যাপসুলের যে স্পেস, দ্যাট ইজ নোন এজ ক্যাপসুলার স্পেস, এখানে জমা থাকবে। আমার কথা ক্লিয়ার স্যার? স্যার আমার কথা ক্লিয়ার? এই হচ্ছে বোমেন্স ক্যাপসুল আর গ্লোমেরুলাস। তাহলে আমরা গ্লোমেরুলাসটা পুরোপুরি পড়ে ফেলছি। গ্লোমেরুলাস থেকে আর তেমন কিছু পাওয়ার নাই। অ্যাফারেন্ট ডিফারেন্ট 50টা নালী, এখানে উচ্চচাপ বজায় থাকে এবং এখানে কিন্তু প্রেশারটা অনেক বেশি থাকে এটার ভিতরে। শেষ। এখন আমরা এই বোমেন্স ক্যাপসুলটাকে একটু জানার চেষ্টা করি। তাহলে আমরা অ্যাফারেন্ট ডিফারেন্ট সরাই দিই, আমরা এই জিনিসটাকে হাইড করে দিই। এখন আমরা একটু এই ক্যাপসুলার স্পেস, এই যে বোমেন্স ক্যাপসুলটা, যেটা এই যে বোমেন্স যে ক্যাপসুলটা, যে বোমেন্স যে ক্যাপসুলটা, এই বোমেন্স ক্যাপসুলটা একটু ভালো করে জানার চেষ্টা করি। পুরোটা মিলে হচ্ছে বোমেন্স ক্যাপসুল, ঠিক আছে? এই বোমেন্স ক্যাপসুলের বাইরের যে লেয়ারটা, এটাকে বলে প্যারাইটাল লেয়ার। বাইরের লেয়ারটাকে বলে প্যারাইটাল লেয়ার, যেটা আমরা সরাই দিছি। তাহলে বাইরের লেয়ারটার নাম কি? প্যারাইটাল লেয়ার, যেটা আমরা সরাই দিছি। আবার নিয়ে আমরা চলেন, এই যে এই হচ্ছে আমার বোমেন্স ক্যাপসুল। স্যার এটা কি বোমেন্স ক্যাপসুল? এটা ক্যাপসুলার স্পেস আছে, যে স্পেসের মধ্যে ময়লা জমা থাকবে। রক্ত থেকে যে পরিষ্কার হয়েছে ময়লাগুলো, রক্তের ময়লা বলতে কি বোঝায়? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, বিভিন্ন রকম লবণ এবং পানি এটসেট্রা। যদিও পানি ময়লা না, বাট পানিও সে ফিল্টার করবে। তো এই গ্লোমেরুলাসের বাইরের যে পর্দাটা, এই বাইরের পর্দাটা, এই গ্লোমেরুলাসটা দুইটা পর্দা দ্বারা আবৃত। বাইরেটার নাম প্যারাইটাল, ভিতরের নাম ভিসেরাল। বাচ্চা জানে দুইটা পর্দা থাকলে বাইরেটা প্যারাইটাল হবে, ভিতরেটা ভিসেরাল হবে। বাচ্চা জানে ব্যাপারটা। তাই বাইরেটা হচ্ছে প্যারাইটাল, এটা সরাই দিলাম। এখন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভিসেরাল। এখন যেটা দেখতে পাচ্ছি এটাও প্যারাইটালের অন্তর্ভুক্ত, বাট ভিসেরাল ভিতরে যেটা পাবো এটা হচ্ছে ভিসেরাল। এটা সরাই দিলে তো পুরোপুরি চলে যাবে। তো প্যারাইটাল আর ভিসেরাল, প্যারাইটাল আর ভিসেরাল, এই ভিতর দিকে যেটা আছে এটা ভিসেরাল। ভিতর দিকে যেটা আছে সেটা কি? ভিতর দিকে পার্টটা হচ্ছে ভিসেরাল। আচ্ছা এখন দেখেন প্যারাইটাল স্তরের সাথে, দেখেন প্যারাইটাল স্তরের সাথে, এই যে প্যারাইটাল, এটা প্যারাইটাল স্তর, এটা প্যারাইটাল স্তর। প্যারাইটাল স্তরের সাথে যে কোষগুলা, প্যারাইটাল স্তরের যে কোষগুলা, এই প্যারাইটাল স্তরের এই যে কোষগুলো আছে, দেখেন এটা প্যারাইটাল স্তর ছিল, এটা প্যারাইটাল স্তর। প্যারাইটাল স্তর আমি সরাই দিলাম। এখনও প্যারাইটালই আছে, এখনও ভিসেরালের ভিতরে আমরা ঢুকি নেই। এইটা দেখতে কি একটু আইসের মতো না? এটা দেখতে কি একটু আইসের মতো না? আইসের, এটাকে বলা হয় আইসাকার অ্যাপিথেলিয়াম। এটাকে বলা হয় আইসাকার অ্যাপিথেলিয়াম। আইসাকার অ্যাপিথেলিয়াম বলা হয় এটাকে। এটাকে কি বলা? আইসাকার অ্যাপিথেলিয়াম। তাহলে প্যারাইটাল স্তরে আছে আইসাকার অ্যাপিথেলিয়াম। স্যার প্যারাইটাল স্তরে আছে কি? আইসাকার অ্যাপিথেলিয়াম। প্যারাইটাল স্তরে কি আছে? আইসাকার অ্যাপিথেলিয়াম। প্যারাইটাল স্তরে কি আছে? আইসাকার অ্যাপিথেলিয়াম। এটাকে আমি সরাই দিই। এখন দেখেন আমরা ভিসেরাল স্তর দেখতে পাচ্ছি। এখন দেখেন আমরা কি দেখতে পাচ্ছি? ভিসেরাল স্তর। এখন যেটা দেখতে পাচ্ছি এটা ভিসেরাল স্তর। এই ভিসেরাল স্তরে যে কোষগুলো আছে এগুলোকে বলা হয় পোডোসাইট কোষ। এগুলোকে কি বলে? পোডোসাইট কোষ। এটাকে বলা হয় কি? পোডোসাইট কোষ। খেয়াল করে দেখেন, এই যে হচ্ছে পোডোসাইট কোষ। এই যে এগুলো হচ্ছে কি কোষ? এগুলো হচ্ছে পোডোসাইট কোষ। এগুলো হচ্ছে কি কোষ?
পোরোসাইট কোষ, এই যেগুলো হচ্ছে পোরোসাইট কোষ। তাহলে প্যারাটাল স্তরে আমরা পাইছি, প্যারাটাল স্তরে পাইছি আমরা আইসাকার এপিথেলিয়াল কোষ, আর ভিসেরাল স্তরে আমরা পাইছি কি, ভিসেরাল স্তরে আমরা পাইছি পোরোসাইট কোষ। এই যেগুলো হচ্ছে পোরোসাইট কোষ, হাইড করে দিলাম আমরা পোরোসাইট কোষ। আর পোরোসাইট হাইড করে দিলে সবই চলে যেতেছে, হাই এই যে পোরোসাইট কোষ। এই পোরোসাইট কোষটাই কি করতেছে, পোরোসাইট কোষটাই পুরোটাকে নিয়ে আসতে হবে। ওয়েট, একটু ওয়েট। পুরোটাকে বের করতে হবে। এই যে পুরো আবার চলে আসে, এটাকে সরাই দিই, এটা আমাদের দরকার নাই। হাইট, এই মেসেঞ্জার কোষ এগুলো আমাদের দরকার নেই, হাইট। মেসেঞ্জার কোষের আমাদের দরকার নেই, হাইট। ফাইন। দেখেন আবার দেখাই আমরা, এই দেখেন গ্লোমেরুলাস আর বোমেস ক্যাপসুল। এই যে বোমেস ক্যাপসুলের বাইরের যেটা, এটা হচ্ছে প্যারাইটাল স্তর। প্যারাইটাল স্তরে কোষগুলো আইসাকার, প্যারাইটাল স্তরে কোষগুলো কি আইসাকার, তাহলে আইসাকার এপিথেলিয়াল। এটাকে সরাই দিলাম, এখন আমরা ভিসারাল স্তর পাইলাম। এই যে এটা ভিসারাল, এটা হচ্ছে নিকটবর্তী পেশনালিকা, ওইদিকে আমরা যাবো না। এই নিকটবর্তী পেশনালিকা, এটা আমরা যাবো না। এটা হচ্ছে ভিসারাল স্তর। ভিসারাল স্তরের কোষগুলোর নাম কি, পোরোসাইট কোষ। কি কোষ, পোরোসাইট কোষ। Podocyte. এই পোরোসাইট কোষকে যদি সরাই দিই, তখনই কিন্তু আমরা কি দেখতে পারতেছি, তখনই দেখতে পারতেছি যে গ্লোমেরুলাসের যে মেমব্রেনটা দেখতে পারতেছি। এটাকে সরাই দিলেই বাকিটা, ঠিক আছে, এইভাবে তৈরি। এটাকে যদি আবার আমরা সামনে থেকে দেখি, পুরোটাকে যদি আবার একসাথে দেখি আমরা, তাহলে আবার দেখতে পারবো। তাহলে এটাকে আমরা সরাই দিচ্ছি, মেসেঞ্জিয়াল কোষ সরাই দিচ্ছি, এটা ছিল ডিস্টাল কনভলিউটেড টিউব, এটাও সরাই দিলাম। খেয়াল করেন, এই হচ্ছে পোরোসাইট কোষ, তাহলে এটা ভিসেরাল লেয়ারের সরাই দিলাম, এই হচ্ছে আমাদের কি, যেই গ্লোমেরুলারের যে ক্যাপিলারি, এবং ভিতরের যে স্পেসটা, এটা হচ্ছে ক্যাপসুলার স্পেস। ওকে ফাইন। তাহলে আমাদের ক্লিয়ার কোথায় কি আছে ক্লিয়ার আমাদের। ওকে, তাহলে আমরা কি জানলাম দেখেন, রেনাল কর্পাসলকে দুটো অংশে ভাগ করা যায়, গ্লোমেরুলাস আর বোমেস ক্যাপসুল। গ্লোমেরুলাসের মধ্যে তিনটা জিনিস পাচ্ছি, অ্যাফারেন্ট নালিকা, কোষিক জেলিকা এবং ইফারেন্ট নালিকা। কোষিক জেলিকা 50 থেকে 60টা অংশে ভাগ হয়, অ্যাফারেন্ট দিয়ে ঢুকে ইফারেন্ট দিয়ে বের হয়। ইফারেন্টটা চিকন, এই জন্য ভিতরে উচ্চচাপ বিরাজ করে, শেষ, আর কিছু লাগবে না। এরপর আসতেছে আমার বোমেস ক্যাপসুল। বোমেস ক্যাপসুলটা কি, একটা থলির মতো, যেটার ভিতরে স্পেস থাকে, এটা ক্যাপসুলার স্পেস বলে। বোমেস ক্যাপসুলের দুটো স্তর, বাইরের স্তরটা হচ্ছে প্যারাটাল, ভিতরের স্তরটা ভিসেরাল। প্যারাটাল স্তরে থাকে আইসাকার এপিথেলিয়াম কোষ, আইসার মতো, আর ভিতরের দিকে ভিসেরাল স্তরে থাকে পোরোসাইট কোষ, এবং ভিতরে যে স্পেসটা, এটা হচ্ছে ক্যাপসুলার স্পেস, যেখানে গ্লোমেরুলার ফিল্টার জমা থাকে। দ্যাটস ইট, আর কিছু লাগবে না। এখন আসেন আরেকটা জিনিস আমরা একটু ক্লিয়ার করি। খেয়াল করেন, অ্যাফারেন্ট আর ইফারেন্টে এইখানে একটা কোষ আছে কিছু হলুদ দেখেন, সবুজ হয়ে আছে। এগুলোকে বলতেছে জাক্সটামেরুলার অ্যাপিথেলিয়েট সেল। এটা সামনে কাজে লাগবে আমাদের, এই জিনিসটা সামনে আমাদের কাজে লাগবে, আপাতত জেনে রাখি। এখন আসেন, এই পুরো পার্টটা তো গেল রেনাল কর্পাসল। এই দেখেন এখান থেকে কি শুরু হয়ে গেছে, এখান থেকে হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউব বা নিকটবর্তী পেশনালিকা শুরু হয়ে গেছে। এই যে দেখেন অল্প একটু নিকটবর্তী পেশনালিকা আছে, এই দেখেন অল্প একটু নিকটবর্তী পেশনালিকা আছে। এই নিকটবর্তী পেশনালিকা, এটা হচ্ছে নিকটবর্তী পেশনালিকা, অল্প একটু আছে। তো এই নিকটবর্তী পেশন যে নালিকাটা আছে, এই নিকটবর্তী পেশনালিকার দিকে একটা জিনিস আমরা একটু খেয়াল করি। এই যে এটার ভিতর দিকে যে কোষগুলা, নিকটবর্তী পেশনালিকার ভিতর দিকে কোষগুলা দেখেন, বাইরের দিকে তো আইসাকার এপিথেলিয়াল দেখে বোঝাই যাচ্ছে, এই যে বাইরের দিকে তো দেখে বোঝা যাচ্ছে এটা আইসাকার এপিথেলিয়াল, আইসের মতো, মাছের আইসের মতো। কিন্তু স্যার যখন আমরা ভিতর দিকে যাব, এই দেখেন ভিতর দিকে যখন যাব, এই যে পাইপটার ভেতর দিকে যখন যাব, তখন কি আপনি একটু দেখতে পাচ্ছেন এই কোষগুলা কেমন, এই কোষগুলা কিউবের মতো, এবং এই কোষগুলোর মধ্যে মাইক্রোভিলয় আছে। এই কোষগুলো কিউবের মতো, দেখেন এই যে কিউবের মতো চার কোণা কিউবের মতো, এবং এই কোষের ভিতর দিকে কি আছে, মাইক্রোভিলাই আছে। এই কোষের ভিতর দিকে কি আছে, মাইক্রোভিলাই আছে। দেখেন এই যে আঙুলের মতো বিক্ষেপ, এগুলো মাইক্রোভিলাই। এই যে আঙুলের মতো বিক্ষেপ, দেখেন এই যে আঙুলের মতো বিক্ষেপ, এগুলো মাইক্রোভিলাই আছে। তো মাইক্রোভিলাইয়ের কাজ কি বলেন, পরিপাক কোষণ যারা পড়ছেন তারা বলতে পারবেন। হোয়াট ইজ দ্য ফাংশন অফ মাইক্রোভিলাই, বলেন হোয়াট ইজ দ্য ফাংশন অফ মাইক্রোভিলাই। মাইক্রোভিলাইয়ের কাজ কি, মাইক্রোভিলাইয়ের কাজ হচ্ছে শোষণ করা। মাইক্রোভিলাইয়ের কাজ কি, শোষণ করা। পুরো টিউবের ভিতর দিকে এরকম মাইক্রোভিলাই থাকবে পুরো। এখন তো নিকটবর্তী পেশনালিকা হবে, হেনলির লুপ হবে, যেগুলো এখানে নাই যদিও, পরে দূরবর্তী পেশনালিকা হবে। এই নিকটবর্তী পেশনালিকার মধ্যে মাইক্রোভিলাই আছে। কি আছে স্যার, মাইক্রোভিলাই আছে। মাইক্রোভিলাই কারণে শোষণ হয়,
125 সিএম কিউব যে তুমি জমা রাখছো 124 সিএম কিউব তো বের হয়ে যাবে শোষণ হওয়ার জন্য, অ্যাবজর্পশন হওয়ার জন্য। ঠিক আছে, তাহলে এই হচ্ছে পুরো কথাবার্তা। আশা করি তোমরা বুঝতে পারছো। হেনলির লুপ, আঙ্গুলের মতো অভিক্ষেপ থাকে, ডিসেন্ডিং বাহু, অ্যাসেন্ডিং বাহু, আর কিছু দেখতেছি না। এবার আমরা একদম মেন বইয়ে চলে যাবো স্যার। স্যার এবার আমরা কোথায় যাবো? একদম মেন বইয়ে যাবো। দেখেন সব পানি পানি হয়ে গেছে, যা যা পড়াবো সব পানি পানি হয়ে যাবে এখন। স্যার দেখেন একটু সময় দেন, আমরা বইয়ে চলে আসছি। দেখেন আমরা এখান থেকে পড়বো বৃক্কের সূক্ষ্ম গঠন, দ্য আল্ট্রা স্ট্রাকচার অফ কিডনি, দ্যাট মিনস নেফ্রন। চলেন আমরা দেখি কি বলছে। বৃক্কের প্রথম লাইনটাই দেখাইতে হবে, প্রথম লাইনটাই দেখাইতে হবে। বৃক্কের গাঠনিক ও কার্যকরী একককে নেফ্রন বলে স্যার। প্রথম লাইনটা দেখান স্যার, প্রথম লাইনটাই দেখেন। বৃক্কের কার্যকরী এবং এগুলো হচ্ছে নেফ্রন। প্রতি মানুষের প্রত্যেক বৃক্কে 10 লক্ষ থেকে 12 লক্ষ নেফ্রন রয়েছে। এটা 3 থেকে 5 সেন্টিমিটার লম্বা হয়, 36 কিলোমিটার এমনকি 22.5 মাইল লম্বা হতে পারে। ঠিক আছে, বৃক্কের মাধ্যমে প্রতি মিনিটে 125 সিএম কিউব ঘন সেন্টিমিটার রক্ত পরিশ্রুত হয়। প্রায় 99% পানি আবার রক্তে ফিরে যায়। সাধারণত প্রতি মিনিটে মাত্র 1 ঘন সেন্টিমিটার মূত্র তৈরি হয়। যে বললাম 124 সিএম কিউব আবার ফেরত যাবে, 1 সিএম কিউব মূত্র তৈরি হবে। এর মধ্যে ম্যাক্সিমাম পানি থাকবে, পানি আবার আগের মতো ফেরত চলে যাবে, পানি আবার আগের মতো কি হয়ে যাবে? ফেরত চলে যাবে। স্যার উইলিয়াম বোম্যান প্রথম বৃক্কের সূক্ষ্মকরণ বর্ণনা করেন। তার মতে প্রত্যেক নেফ্রনের 2টি প্রধান অংশ আছে, রেনাল কর্পাসল এবং বৃক্কীয় নালিকা বা রেনাল টিবিউলস। তো সবার প্রথমে কে বলছেন বৃক্কের সূক্ষ্মকরণ কে বর্ণনা করছেন? স্যার বোম্যান। তার নাম অনুসারে বোম্যান ক্যাপসুল নামটা আসছে। তো এটা তো আমরা দেখছি, এই চারটা আমরা দেখেই ফেলছি। এই যে মালপিজিয়ান রেনাল কর্পাসল, রেনাল টিউবুল। রেনাল কর্পাসের মধ্যে বোমেন্স ক্যাপসুল আর গ্লোমেরুলাস, আর টিউবুলের মধ্যে নিকটবর্তী হেনলি লুপ আর দূরবর্তী হেনলি লুপ। একবার উপর দিকে উঠে একবার নিচের দিকে নামে, তাহলে ডিসেন্ডিং আর অ্যাসেন্ডিং। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে রেনাল কর্পাসল। রেনাল কর্পাসলের মধ্যে 2টা অংশ আছে, বোমেন্স ক্যাপসুল আর গ্লোমেরুলাস। তাহলে বোমেন্স ক্যাপসুল, গ্লোমেরুলার কোষিতে লেগে আইসাকার অ্যাপিথেলিয়াম দিয়ে গঠিত দ্বিস্তরী পেয়ালার মতো প্রসারিত অংশকে বোমেন্স ক্যাপসুল বলে। ভিসেরাল স্তর, বাইরের প্রাচীরের প্যারাটাল স্তর, 2 স্তরের মাঝখানে ক্যাপসুলার স্পেস। ভিসেরাল স্তরটি পোডোসাইট নামক বিশেষ কোষ দ্বারা যুক্ত থাকে এবং প্যারাটাল স্তরে স্বাভাবিক আইসাকার অ্যাপিথেলিয়াল কোষ থাকে। আইসাকার অ্যাপিথেলিয়াল আর ভিসেরাল দিকে আছে পোডোসাইট কোষ। এই ভিসেরাল দিকে পোডোসাইট কোষ থাকে স্যার, এটা ভালো করে দাগায় রাখেন। ভিসেরাল দিকে থাকে পোডোসাইট কোষ স্যার, এটা ভালো করে দাগায় রাখেন। আর মাঝখানে যে জায়গাটা এটা হচ্ছে, মাঝখানে যে জায়গাটা এটাই হচ্ছে ক্যাপসুলার স্পেস। এবার সে গ্লোমেরুলাস। গ্লোমেরুলাস দেখেন কি বলছে, রেনাল ধমনী থেকে সৃষ্ট হয়। দেখেন কোথা থেকে তৈরি হয়েছে? রেনাল ধমনী, ওই যে কিডনির ধমনী। একটি ক্ষুদ্র অন্তর্বাহী ধমনী বা অ্যাফারেন্ট আর্টেরিওল ঢোকে, একটা অ্যাফারেন্ট ঢোকে এবং প্রবেশ করে 50-60টি কোষিক জালিকায় বিভক্ত হয়, পুনরায় মিলিত হয়ে বহির্বাহী তৈরি করে। শেষ। অ্যাফারেন্ট আর্টেরিওলের ব্যাস ইফারেন্ট আর্টেরিওলের ব্যাস অ্যাফারেন্ট থেকে কম হওয়ার কারণে ভিতরে উচ্চচাপ বজায় থাকে। শেষ। আচ্ছা, গ্লোমেরুলার ফিল্ট্রেট হিসাবে বোমেন্স ক্যাপসুলে জমা হয়। শেষ। এবার আসি নালিকাগুলায়। নালিকাগুলার মধ্যে 3টা অংশ আছে। এই যে দেখেন আমরা যেটা দেখাইছি অ্যানিমেশনে, এইটাই এখানে দিছে। এই দেখেন, এই যে অ্যাফারেন্ট ঢুকছে, ইফারেন্ট বের হইছে, এই যে চারিদিকে পেঁচায় রাখছে। আলটিমেটলি এটাই আমরা দেখছি অ্যানিমেশনের মধ্যে, অ্যাপের মধ্যে। আসেন নিকটবর্তী পেঁচানো নালিকা। নিকটবর্তী পেঁচানো নালিকা বোমেন্স ক্যাপসুলের সাথে সংযুক্ত প্রায় 14 মিলিমিটার লম্বা পেঁচানো নালিকা। এটা তো জানতে হবে। এটা কর্টেক্সেই থাকে সাধারণত। ঠিক আছে, এবং আঙুলের মতো অভিক্ষেপ বা মাইক্রোভিলাই থাকে। এই কথাগুলোই পড়বেন, আর কিছু লাগবে না। হেনলির লুপ ইউ আকৃতির। ঠিক আছে, নিম্নগামী হলে এটাকে অবরোহণ বা ডিসেন্ডিং বাহু বলে, আবার উপর দিকে উঠে আসে ওটাকে আরোহণ বা অ্যাসেন্ডিং বাহু বলে। শেষ। দূরবর্তী পেঁচানো নালিকা 5 মিলিমিটার লম্বা হয় এবং এটা সংগ্রহক নালিকার সাথে যুক্ত হয়। শেষ, আর কিচ্ছু লাগবে না এখান থেকে। দেখো সব ঠিক আছে কিনা, দেখো সব ঠিক আছে কিনা, সব ক্লিয়ার কিনা, দেখো সব ক্লিয়ার কিনা, সব ক্লিয়ার থাকা উচিত। গেল। এই দেখো এখানে খেয়াল করো, এটা কিন্তু পরীক্ষা আসে প্রশ্ন, এই চিত্র থেকে একটা প্রশ্ন আসে। চিত্র থেকে না, মানে চিত্র নলেজ থেকে। দেখো এই যে উপরের এই অংশটা হচ্ছে কর্টেক্স, এই অংশটা হচ্ছে কর্টেক্স। আর নিচের এই যে অংশটা, এই অংশটার নাম হচ্ছে মেডুলা। এই হচ্ছে মেডুলা। এই দেখো কর্টেক্স আর মেডুলা। তো কর্টেক্সে কে কে আছে? কর্টেক্সে বোমেন্স ক্যাপসুলা, গ্লোমেরুলাস এবং অ্যাফারেন্ট নালিকা আছে, এবং ডিস্টাল নালিও আছে এবং সংগ্রাহক নালিকা আছে।
আর মিডুলাতে কি আছে? মিডুলাতে শুধুমাত্র হেনরির লুপ আছে এবং সংগ্রাহক নালিকা আছে। কোনটা কে আছে এটা তো জানতে হবে। খেয়াল করেন, প্রশ্ন আসতে পারে নিচের কোনটিকে কর্টেক্সে পাওয়া যায় না? বলতো কোনটাকে কর্টেক্সে পাওয়া যায় না? হেনরির লুপকে সাধারণত আমি কর্টেক্সে কিন্তু পাচ্ছি না। মানে নিচের কোনটিকে মেডুলাতে পাওয়া যায় না? দূরবর্তী পেছন নালিকা কিন্তু মেডুলাতে পাচ্ছি না। তাহলে কর্টেক্সে কে কে থাকতেছে? কর্টেক্সে মোটামুটি সবাই থাকতেছে। কর্টেক্সে গ্লোমিউলাসে বোমেন ক্যাপসুল থাকতেছে, নিকটবর্তী পেছন নালিকা থাকতেছে অল্প একটু হেনরির লুপ অল্প একটু থাকতেও পারে, মেডুলা আছে এবং কর্টিক্যাল নেফ্রনটাকে কেন দেখায় না? মানে মিড কর্টিক্যালটাকে বইয়ের মানে ইয়ার মধ্যে দেখায় না আর কি, মানে মিড কর্টিক্যালটাকে অ্যাপের মধ্যে কর্টিক্যাল বানায় ফেলছে। যাই হোক, দেখলাম আমরা এটা। রেনাল টিউবুল নিকটবর্তী ও দূরবর্তী নালিকা সূক্ষ্ম কৌশিক জালিকা বা পেরিটিবিউলার রক্তজালিকা দিয়ে পরিবেষ্টিত থাকে। বুঝতে পারছি আশেপাশে অনেক নালিকা আছে, এগুলো দরকার নেই। সংগ্রাহক নালিকা, কয়েকটি সংগ্রাহক নালিকা মিলিত হয় ডাক্ট অফ বিলীনীকরণ করে, দ্যাটস ইট। কাজ কি? নির্বাচনমূলক পুনঃশোষণ। হেনরির লুপ থেকে পানি এবং দূরবর্তী পেছন নালিকা থেকে সামান্য পরিমাণ অন্য বস্তু পুনঃশোষিত হয়, মানে পুনঃশোষণ তার মেল কাজ। আসলে নেপনের প্রকারভেদ আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা, নেপনের প্রকারভেদ। সুপারফিশিয়াল কর্টিক্যাল নেফ্রন, মিড কর্টিক্যাল নেফ্রন, জাক্সটামেডুলারি নেফ্রন। সুপারফিশিয়াল কর্টিক্যালটাই কর্টিক্যাল, এটা 85% এবং এটা হেনরির লুপ খাটো, স্বাভাবিক অবস্থায় মূত্র তৈরি করে। মিড কর্টিক্যাল এটা রেনাল কর্পাসুলা কর্টেক্সের মাঝামাঝি অবস্থান করে, ঠিক আছে, অল্প একটু মানে মেডুলাতেও যায়। 5% নেফ্রন প্রকৃতির, 5% নেফ্রন এই প্রকৃতির, হেনরির লুপ খাটো বা লম্বা হতে পারে, এটা মেডুলাতে একটু হলেও যায়, ঠিক আছে। আর যেটা মেডুলাতে প্রবেশ করবে, ঠিক আছে, হেনরির লুপ অনেক লম্বা হবে, বিকের 10% এটা জরুরি অবস্থায় মূত্র তৈরি করে। তাহলে এই যেটা মনে রাখবে, জরুরি অবস্থায় মূত্র তৈরি করতে। কে জরুরি অবস্থায় মূত্র তৈরি করে? কে জরুরি অবস্থায় মূত্র তৈরি করে জানতে হবে। আসো নেফ্রনের কাজ দেখি। নেফ্রনের কাজের মধ্যে পরিশ্রুতকরণ, সে পরিষ্কার করে। প্রোটিন ছাড়া প্রায় সকল উপাদান ছাঁকনির মাধ্যমে পৃথক করে বোমেস ক্যাপসুল গহ্বরে প্রবেশ করে। মানে সে প্রোটিনকে পরিষ্কার করতে পারে না ভাই। প্রোটিনকে যদি কোনোভাবে পরিষ্কার করতো, ফিল্টার করতো, তাহলে প্রোটিন সব শরীর থেকে বের হয়ে যেত। মূত্রের মাধ্যমে সব প্রোটিন বের হয়ে যেত। এরকম অনেক সময় হয়, মূত্রের মধ্যে প্রোটিন পাওয়া যায় ইনফেকশনের কারণে, কিডনির কোনো প্রবলেম হলে। প্রোটিনটাকে সে ফিল্টার করতে পারে না, কারণ প্রোটিনের দানাগুলো অনেক বড় বড় হয়, আলট্রা ফিল্টারেশনটা হয় না। পুনঃশোষণ, বৃক্কনালিকা পরিশোধিত তরলের প্রয়োজনীয় পদার্থগুলো যথা যেমন গ্লুকোজ, লবণ, পানি, এগুলো আবার পুনরায় শোষিত হয়ে রক্তনালিকাতে ফেরত যায়। এটাকে নির্বাচনমূলক পুনঃশোষণ বলে, নির্বাচনমূলক পুনঃশোষণ। তারপরে নালিকার ক্ষরণ, ওই যে অ্যাবজর্পশন যেটাকে বলছিলাম, যে বৃক্কনালিকা যে পুনঃশোষণ করে তাই না, কয়েক প্রকার দূষিত পদার্থ যেমন নানা প্রকারের সালফারগঠিত যৌগ, ক্রিয়েটিনিন, কয়েক প্রকার জৈব অ্যাসিড ইত্যাদি রক্ত থেকে আবার নালিকার মধ্যে চলে যায়। মানে ব্যাপারটা হচ্ছে আলট্রা ফিল্ট্রেশন করলাম, আলট্রা ফিল্ট্রেশন করে 125 cm কিউব তৈরি করলাম, 124 cm কিউব টেনে আবার বের করে ফেললাম রিঅ্যাবজর্পশন করে বা পুনঃশোষণ করে, আবার আশেপাশ থেকে কিছু ধৈরা বেঁধে আবার ভিতরে ঢুকাইলাম নালির মধ্যে, পাইপের মধ্যে, ওগুলোকে বলা হয় অ্যাক্টিভ সিক্রেশন। আর নতুন পদার্থ সৃষ্টি, সে কিছু কিছু পদার্থ তৈরি করতে পারে, যেমন অজৈব ফসফেট, এমন এগুলো দরকার নেই, ঠিক আছে। এই যে হিপিউরিক অ্যাসিড, এটা জানতে পারো, সে তৈরি করে। আর পিএস এর মাত্রা সে নিয়ন্ত্রণ করে, দেহ অবস্থায় পিএস এর মাত্রা সে নিয়ন্ত্রণ করে, আমরা পরে পড়বো। এগুলো হচ্ছে নেফ্রনের কাজ, শেষ। আচ্ছা, এখন আসেন এই যে এখানে চারটা, এই চারটা এখন আপনারা যখন বলবো স্যার আপনাদের এই চারটা মুখস্থ করতে হবে, এটা শুনেই পরে আপনারা মনে মনে একটা গালি দিবেন যে এতক্ষণ পর স্যার কী বললে, এইগুলো এই স্যার মুখস্থ করতে হবে, এত বড় ধোকা। আসেন আপনাদের এটা সহজ করে দিচ্ছি আমি আপনাদেরকে। এটা মেডিকেলের জন্য লাগবে, এমসিকিউর জন্য লাগবে, মানে এখান থেকে দেখবে এমসিকিউ আসবে, এখান থেকে দেখবে এমসিকিউ প্রিপেয়ার হবে মেডিকেলে, এমইটিতে, এমএটি অথবা ডিএটি। এমইটি মানে মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ডিএটি মানে ডেন্টাল অ্যাডমিশন টেস্ট। আসেন নেফ্রনের অংশ, প্রথমে আছে বোমেন্স ক্যাপসুল, গ্লোমেরুলাস, এগুলো আমরা সহজেই পারবো। দেখেন বোমেন্স ক্যাপসুল, গ্লোমেরুলাসের কাজ আমরা পারি। দেখেন বোমেন্স ক্যাপসুলের কাজের মধ্যে মনে রাখবেন আলট্রা ফিল্ট্রেশন, শেষ। অতি পরিস্রাবণ শেষ, আর কিছু মনে রাখা লাগবে না, এই দুটো কথা। তাহলে বোমেন্স ক্যাপসুলার গ্লোমিউলাস মানে হচ্ছে রেনাল কর্পাসুলা, রেনাল কর্পাসুলার কাজ হচ্ছে আলট্রা ফিল্ট্রেশন বা অতি পরিস্রাবণ, শেষ, আর কিছু লাগবে না। এদের কাজ হচ্ছে আলট্রা ফিল্ট্রেশন বা অতি পরিস্রাবণ, শেষ, ঠিক আছে, ওকে। প্রোটিন ছাড়া সব পরিষ্কার করবে, দ্যাটস ইট, পড়ে ফেলছি এটা আমরা। সংগ্রাহক নালিকায় আসি, সহজগুলো আগে দেখি। সংগ্রাহক নালিকার কাজ কি? সংগ্রাহক নালিকা দেখেন অ্যাক্টিভ, সিলেক্টিভ, সক্রিয় শোষণ করবে, অর্থাৎ সে অ্যাবজর্পশন করবে, সক্রিয়ভাবে করবে, নিষ্ক্রিয়ভাবে করবে, সে সিক্রেশনও করবে, ক্ষরণও করবে, অর্থাৎ ময়লা ভিতরে ঢুকাই দিবে, ঠিক আছে, এবং সে ইউরেটরে প্রেরণ করবে। এই কাজটা সে এক্সট্রা করবে, এই কাজটা অন্য কেউ করবে না, অর্থাৎ মূত্র তৈরি করে মূত্রটাকে ইউরেটরে পাঠিয়ে দিবে, এই কাজটা সে এক্সট্রা করবে, এই কাজটা অন্য কেউ করতেছে না। আচ্ছা, এবার আসেন কয়েকটা টার্ম। একটা হচ্ছে শোষণ টার্মটা কি? ওই যে সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন যেটাকে আমরা বলছিলাম, শোষণ, নির্বাচনমূলক পুনঃশোষণ বা শোষণ। এই শোষণটা দুই ভাগে হইতে পারে,
একটা হচ্ছে সক্রিয়ভাবে হইতে পারে, যেখানে শক্তি খরচ করতে হবে, আর একটা হচ্ছে নিষ্ক্রিয়ভাবে হইতে পারে, যেমন ব্যাপন, এর কোনো শক্তি খরচ করা লাগে না। তাহলে ব্যাপন নিষ্ক্রিয়ভাবে হচ্ছে কোনো শক্তি খরচ করা লাগতেছে না, আবার শক্তি খরচ করা লাগতেও পারে, ওটা হচ্ছে সক্রিয়। তাহলে সক্রিয় আর নিষ্ক্রিয়। খেয়াল করে দেখেন, নিকটবর্তী পেঁচানো হেনরি লুপ আর দূরবর্তী পেঁচানো দেখেন প্রত্যেকেই কিছু কাজ কমনলি করবে। দেখেন শোষণের কাজ নিকটবর্তী পেঁচানো করতেছে, শোষণের কাজ হেনরির লুপও করতেছে, শোষণের কাজ দূরবর্তী পেঁচানো নালিকাও করতেছে, শোষণের কাজ সংরক্ষক নালিকাও করতেছে। নালী মানেই সে শোষণ করবে। কেমনে মনে রাখবো? পুরো অ্যানিমেশন জুড়ে আমরা খেয়াল করে দেখছি, পুরো অ্যানিমেশন জুড়ে আমরা জিনিস খেয়াল করছি, সেটা কি? এই পুরো অ্যানিমেশন জুড়ে আমরা জিনিস খেয়াল করছি যে একটা নেফ্রনের এই যেটা নেফ্রন, একটা নেফ্রনের এই পুরো নেফ্রনটা যেটা সবুজ হয়ে আছে, তার প্রত্যেকটা নালী দেখেন, এই যে অ্যাফারেন্ট নালী, এই যে হেনলির লুপ, এই যে ইফারেন্ট নালী, পুরোটার চারিদিকে, এমনকি সংগ্রাহক নালিকার আশেপাশে অল্প অল্প আছে, পুরোটার চারিদিকে রক্তনালিকা ছড়াই ছিটাই আছে। কেন আছে? এখান থেকে যে 125 cm ফিল্টার এটার ভিতরে আছে, সেখান থেকে আবার শোষণ করে ভিতরে নিয়ে আসবে রক্তের মধ্যে, পানিগুলোকে ভিতরে নিয়ে আসবে, লবণগুলোকে ভিতরে নিয়ে আসবে, খালি ময়লাই এখানে যাবে মূত্র হিসাবে, এটাকে শিওর করার জন্য। তার মানে নালী মানেই সে শোষণ হবে, নালী মানে সেখান থেকে কী হবে? শোষণ হবে। ঠিক আছে? নালী মানেই সেখান থেকে কী হবে? শোষণ হবে। আচ্ছা, সেটা সক্রিয় হইতে পারে, নিষ্ক্রিয় হইতে পারে, দ্যাট ডাজেন্ট ম্যাটার। আচ্ছা, এবার আসি ক্ষরণ। এবার আসি নতুন টার্মটায় ক্ষরণ। ক্ষরণ মানে কি? ক্ষরণ মানে হচ্ছে নেফ্রনের নালীর ভিতরে অটোমেটিক ময়লা ঢুকে যাওয়া, আলট্রাফিল্ট্রেশনের মাধ্যমে না, অটোমেটিক ঢুকে যাবে, যাতে মূত্র হয়ে বেরোয় যেতে পারে, এটাকে ক্ষরণ। খেয়াল করে দেখেন, ক্ষরণও সবার মধ্যে আছে, সবার মধ্যে আছে। তাহলে এই দুটো টার্ম কমন, সবাই করবে। তাহলে নালী মানেই সে শোষণ করবে, নালী মানেই সে ক্ষরণ করবে। শোষণের মাধ্যমে 125 cm রক্ত থেকে, 125 cm ফিল্টার থেকে শোষণ করে পুনরায় আবার রক্তের মধ্যে ফেরত পাঠানো হয়। আর ক্ষরণ মানে আশেপাশের ময়লাগুলোকে জোর করে নালীর মধ্যে পাঠিয়ে দেওয়া। কারণ নালীর মধ্যে পাঠানো মানে কি? নালীর ভিতরে যা আছে সেটাই মূত্র হয়ে বের হবে, দেহ থেকে বের করে দেওয়াই তোমার কাজ, তাই না? তাহলে নালী মানেই সে আয়দার শোষণ করবে এবং ক্ষরণ করবে। কিন্তু আল্ট্রা ফিল্ট্রেশন করা কার কাজ? অতি পরিশ্রাবণ বা আল্ট্রা ফিল্ট্রেশন কার কাজ? ভালো করে বলেন, কুইকলি বলেন। আল্ট্রা ফিল্ট্রেশন করা কার কাজ? আল্ট্রা ফিল্ট্রেশন করা শুধুমাত্র রেনাল কর্পাসলের কাজ। তা নালী মানেই সে শোষণ করবে, ক্ষরণ করবে। কর্পাসল মানে গ্লোমেরুলাসের বোমেস ক্যাপসুল মানেই তারা আল্ট্রা ফিল্ট্রেশন করবে। বেসিক্যালি আল্ট্রা ফিল্ট্রেশনটা ওই গ্লোমেরুলাসই করে, আর বোমেস ক্যাপসুল খালি জমা রাখে। বোমেস ক্যাপসুল খালি কী করে? জমা রাখে। এই কথাটা মাথার মধ্যে ভালো করে রাখতে হবে, এই কনসেপ্টগুলো অনেক এমসিকিউ কিন্তু এগুলো থেকে। আচ্ছা, এখন কোনটা করে দেখেন। নিকটবর্তী পেশাব নালিকা অনেক কিছু শোষণ করতেন। এই চারটি আমরা মুখস্থ করতে পারবো স্যার? দেখেন, কিছু কিছু জিনিস কমন আছে, কমনগুলোকে আমরা খুঁজে বের করার চেষ্টা করি। সবগুলো থেকে এমসিকিউ আসে না, কিছু কিছু জিনিস কমন আছে, এগুলোকে খুঁজে বের করার চেষ্টা করি। দেন শোষণগুলো আগে দেখি, যেগুলো নীল আছে, নীল রং দিয়ে যেগুলো শোষণ আছে, এগুলো আগে দেখি। শোষণগুলো আমরা আগে দেখি। শোষণগুলো আগে একটু দেখি আমরা। চলুন, শোষণের মধ্যে খেয়াল করেন কি কি জিনিস একদম কমন। দেখেন, পটাশিয়াম আর সোডিয়াম কমন। পটাশিয়াম আর সোডিয়াম কমন। তার সাথে আরেকটা কমন কে? পানি। তাহলে এগুলো হচ্ছে কমন। তবে মনে রাখতে হবে, পানি শোষণ করতে কোনো শক্তি লাগে না, ব্যাপন প্রক্রিয়ায় হয়ে যায়, এই জন্য পানি নিষ্ক্রিয়। পটাশিয়াম আর সোডিয়াম কমন, পটাশিয়াম সোডিয়াম পানি কমন। ঠিক আছে? আচ্ছা, এইবার আসেন, দেখেন ক্লোরাইড দূরবর্তী পেঁচানালিকার মধ্যে ক্লোরাইড নেই। তাই দেখেন, নিকটবর্তী পেঁচানালিকার হেনলি লুপের মধ্যে এক্সট্রাভাবে কি পাচ্ছি? ক্লোরাইড পাচ্ছি। এগুলো হচ্ছে কমন। আচ্ছা, এখন আমাদের জানতে হবে গ্লুকোজ কোথায় কোথায় আছে। খেয়াল করেন, এই গ্লুকোজটা, আপনারা অনেকে গ্লুকোজ নাম দেখলে লাফায় উঠি। এই গ্লুকোজ নামটা দেখেন একটা জায়গায় আছে, আর অন্য কোথার মধ্যে গ্লুকোজ নেই। তাই গ্লুকোজ শোষণ হচ্ছে কোথায়? নিকটবর্তী পেঁচানালিকায় সক্রিয় শোষণের মাধ্যমে। এটা এমসিকিউতে আসতে পারে। ঠিক আছে? গ্লুকোজ। তারপরে দেখেন বাইকার্বনেট, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, হিপারিক অ্যাসিড, হ্যান ত্যান, ইউরিয়া, এগুলো সবার ক্ষেত্রেই কমন। ইউরিয়াটাকে আসলে শোষণ করে আনাটা গুরুত্বপূর্ণ না রক্তের মধ্যে। আবার রক্তের থেকে তুমি বের করে দিচ্ছ ইউরিয়া, সেটাকে কেন আবার রক্তের মধ্যে ফেরত আনবা? রক্তের মধ্যে ফেরত আনতে হবে কাকে? পানিকে।
রক্তের মধ্যে ফেরত আনতে হবে সোডিয়াম পটাশিয়াম এবং ক্লোরাইডকে। রক্তের মধ্যে ফেরত আনতে হবে কাকে? রক্তের মধ্যে ফেরত আনতে হবে গ্লুকোজকে। এগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, এইগুলোই আপনারা মনে রাখবেন, বাকিগুলা দরকার নাই। কারণ ইউরিক অ্যাসিড তো আমি বের করে দিব, এটাকে আমি আবার রক্তের মধ্যে ফেরত আনার তো আমার প্রয়োজন নাই, তারপরও আসে কিছু, বা সেটা আমার প্রশ্ন হইতে পারে না। প্রশ্ন এই যে এইগুলো থেকেই ঘুরে ফিরে আসে, আপনি দেখেন এগুলো থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসবে। সিলেক্টিভ রিঅ্যাবজর্পশনের মেন কাজ কি? সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন বা শোষণের কাজ হচ্ছে পুনরায় ফেরত নিয়ে আসা। তো পুনরায় ফেরত কাকে আনবে? পানিকে আনবে, গ্লুকোজকে আনবে, খনিজ লবণগুলোকে আনবে, খনিজ লবণের মধ্যে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড এগুলোকে আনবে, বাকিগুলো তো দরকার নেই। আসেন এবার ক্ষরণ কি কি হয় একটু আমরা দেখার চেষ্টা করি, কি কি জিনিস ক্ষরণ হয়। ক্ষরণের মধ্যে দেখেন ক্রিয়েটিনিন ক্ষরণ হয়, এটা আমরা একটু আগে দেখে আসছি। হিপারিক অ্যাসিড ক্ষরণ, এটা আমরা একটু আগে দেখে আসছি। বিভিন্ন রকমের ড্রাগস ক্ষরণ হয়, এটা আমরা একটু আগে দেখে আসছি। তারপর দেখেন এই যে ক্ষরণ, ক্ষরণ মানে ইউরিয়া, মানে এটা নেফ্রনের ভিতর ঢুকবে, এটা কী করবে? নেফ্রনের ভিতর ঢুকবে। ক্ষরণ, এ দেখেন ক্ষরণ, ক্ষরণ মানে এই যে সব উপাদান এগুলো নেফ্রনের ভিতর আবার ঢুকে যাবে। ক্ষরণ বলতে আমরা কি বুঝবো? ক্ষরণ বলতে আমরা বুঝবো ময়লাগুলোকে আবার নেফ্রনের ভিতর ঢুকায় দেওয়া, আশেপাশ থেকে জোর করে। সেখানে কি আছে? ক্রিয়েটিনিন, হিপারিক অ্যাসিড, বিভিন্ন রকম ওষুধ এবং ইউরিয়া। ওষুধের ব্যাপারটা খেয়াল করে দেখেন, আমরা যে ওষুধ খাই, ওষুধটা অনেক সময় কিডনির উপর কাজ করতে হয়, তো ওইগুলো ওই মানে ক্ষরণ প্রক্রিয়ায় কিডনির নালিকার ভিতর ঢুকে যায়, ঢুকে বের হয়ে যায় অতিরিক্ত যে ওষুধগুলো। এই জন্যই দেখেন ব্যথার ওষুধ বেশি খাইলে কিন্তু কিডনির উপর প্রেশার পড়ে। ব্যথার ওষুধ বেশি খাইতে কিডনি আস্তে আস্তে ড্যামেজ হওয়া শুরু করে, কিডনি ঠিক মতো কাজ করতে পারে না, কিডনির উপর চাপ পড়ে বেশি। ওই যে ক্ষরণ হয়ে এগুলো আবার কোথায় ঢুকে? নেফ্রনের ভিতরে যায় ঢুকে। তাহলে এই চার থেকে আমি যেটুকু বলছি এইটুকুই পড়বেন, এর থেকে বেশি কিছু দরকার নেই। পড়তে গেলে মাথা জ্যাম হয়ে যাবে। কি কঠিন লাগছে? সহজ করে দিলাম না? যে কর্পাসল মানেই আল্ট্রাফিল্ট্রেশন, নালী মানেই ক্ষরণ শোষণ। শোষণ হলে পানি, খনিজ লবণ, গ্লুকোজ, খনিজ লবণ মানে সোডিয়াম পটাশিয়াম আর ক্লোরাইডগুলো আমরা মনে রাখবো। আর ক্ষরণ মানেই ইউরিয়া, ইউরিক অ্যাসিড, হিপারিক অ্যাসিড, ক্রিয়েটিনিন এটসেট্রা। কোনখান থেকে এত কিছু পরীক্ষা সাধারণত আসে না। ক্লিয়ার? দেখেন বড়টা চার্টকে আপনাদের সহজ করে দিলাম। খালি মনে রাখবেন প্রোটিনটাকে পরিষ্কার করতে পারতেছে না, প্রোটিনটাকে পরিষ্কার করতে পারতেছে না। ডান, আই থিঙ্ক ডান, আই থিঙ্ক ডান। ক্লিয়ার কিনা বলেন আপনারা? যদি ক্লিয়ার থাকেন তাহলে চলুন আমরা সামনে আগাবো। আজকে ক্লাস বেশি দীর্ঘায়িত করবো না, কারণ আপনাদের মানে নেটে অনেক বেশি প্রবলেম, এই জন্য ক্লাসে আজকে দীর্ঘায়িত করবো না। আরেকটা ক্লাস তো এমনিও লাগবে আমাদের। ক্লিয়ার? সবাই পানি পানি? মজা লাগছে না? কাউকে মনে হচ্ছে যেটা শর্ট সিলেবাসে বাইরে চ্যাপ্টার পড়তেছি? বলেন তো, যারা আমার ক্লাসগুলো পরে ইউটিউব থেকে করতেছেন তাদের উদ্দেশ্যে প্রশ্ন, কি মনে হচ্ছে যে আমরা শর্ট সিলেবাসে বাইরে চ্যাপ্টার পড়তেছি, কঠিন কিছু পড়তেছেন? না, সহজ রে ভাই, সহজ করে চিন্তা করতে হবে। আর যারা ইউটিউব থেকে ক্লাস করতেছো, তোমরা যদি আমার 24 ব্যাচের স্টুডেন্ট হও, 24 ব্যাচে আমার একাডেমিক সাইকোলজি জয়েন করতে চাও পেইড কোর্সে, তাহলে লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে, সেখানে জয়েন করতে পারো। মোটামুটি ক্লাস সব শেষ, বাট রেকর্ড ক্লাস তুমি কমিয়ে নিতে পারবা, সব ক্লাস রেকর্ড আছে, যে কোনো সময় কমিয়ে নিতে পারবা। রেকর্ড ক্লাস স্পিড বাড়ায় করবা, এটা আরও বেশি মজা। আর 25 ব্যাচে তো রানিং কোর্স চলতেছে, লাইভে ক্লাস, সেগুলো তুমি জয়েন করে ফেলতে পারো। ঠিক আছে? ওকে। এবং এখানে আরও ডিটেলসে পড়াই, এখানে তো আসলে ডিটেলসে ঢোকার সুযোগ নেই, কারণ এগুলো তো মানে অ্যাডমিশনের ক্লাস, অ্যাডমিশন ক্লাসে এত ডিটেলসে ঢোকা যায় না। একাডেমিক ক্লাসে অনেক ভিতরে, অনেক এগুলোই আরও ভিতরে ঢুকে আমরা পড়বো ইনশাল্লাহ। ঠিক আছে? ওকে। আরে ফোকাসে খুব প্রবলেম করতেছে, পানি পানি, তাই না? আসো এখন রেচনের শারীরবৃত্তীয় দেখি। এখন আমরা আসবো রেচনের শারীরবৃত্তীয় কিছু কথা আমি এখান থেকে দাগাবো। দেখো, মানুষের প্রধান নাইট্রোজেন গৃহীত বর্জ্য পদার্থগুলো আমরা আগেই পড়ে আসছি। সেগুলো কি কি স্যার? স্যার এগুলো হচ্ছে ইউরিয়া, এগুলো হচ্ছে ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন এটসেট্রা। এর মধ্যে ইউরিয়ার পরিমাণ সব থেকে বেশি, ইউরিয়ার পরিমাণ সর্বাধিক। ঠিক আছে? দেখো এখানে একটা কথা আছে খুবই গুরুত্বপূর্ণ, দাগাও। রেচনে ইউরিয়ার আধিক্য থাকাকে ইউরিওটেলিজম বলে। স্যার মানুষ ইউরিওটেলিক প্রাণী, ঠিক আছে? মানুষ হচ্ছে ইউরিওটেলিক প্রাণী, কারণ ইউরিয়া বেশি থাকে। ওকে, তো রেচনের শারীরবৃত্তকে দুটো ভাগে ভাগ করতে পারি আমরা। রেচনকে আমরা দুটো অংশে ভাগ করতে পারি, পুরো রেচন ব্যাপারটাকে আমরা দুটো অংশে ভাগ করতে পারি। ঠিক আছে? দুটো অংশে ভাগ করতে পারি। এটা হচ্ছে নাইট্রোজেন গৃহীত বর্জ্য পদার্থ তৈরি, আর এটা হচ্ছে মূত্র তৈরি। এই দুটো অংশে আমরা রেচনকে ভাগ করতে পারি। রেচন মূত্র তৈরি তো আমরা দেখলাম নেফ্রন করতেছে, বাট পুরো প্রসেস আমরা এখনো পড়ি নেই। আর নাইট্রোজেন গৃহীত বর্জ্য পদার্থ উৎপাদন, নাইট্রোজেন গৃহীত বর্জ্য পদার্থ উৎপাদন অর্থাৎ কীভাবে বর্জ্য পদার্থগুলো তৈরি হচ্ছে এটা তো আমাদের জানতে হবে। এটাও আমরা অলরেডি পড়ে আসছি। নাইট্রোজেন গৃহীত বর্জ্য পদার্থ কীভাবে তৈরি হয় স্যার, এটাও আমরা অলরেডি পড়ে আসছি। কোথায় পড়ে আসছি? এটা আমরা পড়ে আসছি অলরেডি ইয়েতে, আমাদের পরিপাক চ্যাপ্টারে। কোথায় পড়ে আসছি আমরা? পরিপাক চ্যাপ্টারে। তো এই পরিপাক চ্যাপ্টারে আমরা পড়ে আসছি, এটাকে চলুন আমরা আবার একটু রিপিট করি, কয়েকটা কথা আবার একটু দাগাইনি। দেখেন, যে প্রক্রিয়া ইউরিয়া তৈরি হয়, ইউরিয়া কোথায় তৈরি হয়? এটা সবার আগে প্রশ্ন। ইউরিয়া কোথায় তৈরি হয়? যকৃতে। প্রথম প্রশ্ন, যেগুলো পরীক্ষা আসবে এমসিকিউ। ইউরিয়া কোথায় তৈরি হয়? যকৃতে। কি প্রক্রিয়া তৈরি হয়? ডিঅ্যামিনেশন প্রক্রিয়া তৈরি হয়। কি প্রক্রিয়া তৈরি হয়? ডিঅ্যামিনেশন প্রক্রিয়া তৈরি হয়। কোন এনজাইম হেল্প করে? ডিঅ্যামিনেশন এনজাইম হেল্প করে। কোন এনজাইম হেল্প করে? ডিঅ্যামিনেজ এনজাইম হেল্প করে।
ঠিক আছে, এবং এই চক্রটাকে কি চক্র বলা হয়? অর্নিথিন চক্র বলা হয়। এই চক্রটাকে কি বলা হয়? অর্নিথিন চক্র বলা হয়। এই চক্রটাকে কি বলা হয়? অর্নিথিন চক্র বলা হয়। কি চক্র বলা হয়? অর্নিথিন চক্র। ঠিক আছে, এই হচ্ছে ইউরিয়া। ইউরিয়া তৈরি, তাহলে ইউরিয়া তৈরি থেকে পরীক্ষা মেডিকেলে এইটুকু প্রশ্নই আসে যে ইউরিয়া কোথায় তৈরি হয়? যকৃতে, নট কিডনিতে। ইউরিয়া তৈরি কি প্রক্রিয়া হয়? ডিএমিনেশন প্রক্রিয়া হয়। ডিএমিনেশন প্রক্রিয়া কোন এনজাইম কাজ করে? ডিএমিনেস এনজাইম কাজ করে। কোন চক্রের মাধ্যমে তৈরি হয়? অর্নিথিন চক্রের মাধ্যমে তৈরি। দ্যাটস ইট, দ্যাটস ইট, এটাই আসে পরীক্ষায়। এখন আসেন আমি আপনাদেরকে পুরো প্রসেসটা একটু দেখাই দিই কেমনে হচ্ছে। পুরো রেচনটা মানে কেমনে ইউরিয়া তৈরি হচ্ছে, ইউরিয়া উৎপাদনটা আপনাদের দেখাই। ইউরিয়া উৎপাদন, ইউরিয়া এটা পরীক্ষা আসতে পারে, একাডেমিকে বোর্ড পরীক্ষা আসতে পারে, কলেজের পরীক্ষা আসতে পারে। ইউরিয়া উৎপাদনটা দেখাই। প্রথমত ইউরিয়া উৎপাদনের মধ্যে প্রথমত যে কথা অবশ্যই মাথায় রাখবেন আপনারা, সেটা হচ্ছে ইউরিয়া কোথায় তৈরি হবে? যকৃতে বা লিভারে। যকৃতে বা লিভারে, কিডনি বললে ভুল, কিডনি বললে ভুল। আচ্ছা, কি হচ্ছে? পরিপাকের ফলে প্রোটিন জাতীয় যে খাবার আছে, পরিপাকের ফলে প্রোটিন জাতীয় যে খাবার আছে সেগুলো বিভিন্ন এনজাইমের মাধ্যমে ভেঙে কিসে পরিণত হবে? অ্যামিনো অ্যাসিডে পরিণত হবে। কিসে পরিণত হবে? অ্যামিনো অ্যাসিডে পরিণত হবে, আমরা জানি। আচ্ছা, তো এই অ্যামিনো অ্যাসিড লিভারে যাবে। এই অ্যামিনো অ্যাসিড কোথায় যাবে? লিভারে যাবে। অ্যামিনো অ্যাসিড কোথায় যাবে? লিভারে যাবে অ্যামিনো অ্যাসিড। লিভারে যাওয়ার পরে অ্যামিনো অ্যাসিডটা ভাঙবে। কোন এনজাইমের কারণে ভাঙবে? ডিঅ্যামাইনেজ এনজাইমের ফলে ভাঙবে। ডিঅ্যামাইনেজ এনজাইমের প্রভাবে ভাঙবে। ডিঅ্যামাইনেজ এনজাইমের কাজ কি? অ্যামাইনো অ্যাসিডের মধ্যে সে অ্যামাইনো মূলকটাকে ভেঙে ফেলবে। অ্যামাইনো অ্যাসিডের সংকেতটা আমরা দেখি। অ্যামাইনো অ্যাসিডের সংকেত হচ্ছে, এই হচ্ছে নাইট্রোজেন, আর তার দুটো হাতে দুটো হাইড্রোজেন, দুটো হাতে দুটো হাইড্রোজেন। এই হচ্ছে কার্বন, কার্বনের মধ্যে এখানে দুটো হাইড্রোজেন আছে, ইটস ওকে, থাকতেই পারে। আর এখানে আছে COOH। এই হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, এই হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, এই হচ্ছে অ্যামিনোমূলক, আর এই হচ্ছে অ্যাসিডোমূলক। তো ডিএমিনেশন প্রক্রিয়া, এই প্রক্রিয়ার নাম ডিএমিনেশন। ডিএমিনেস এনজাইমে বলা হয়। সে কি করবে? এখান থেকে ভেঙে ফেলবে, এখান থেকে মাঝখান থেকে ভেঙে ফেলবে। মাঝখান থেকে ভেঙে ফেলার ফলে এখান থেকে একটা অ্যামিনোমূলক তৈরি হবে, আর এখান থেকে একটা কিটো অ্যাসিড তৈরি হবে, এখান থেকে একটা কিটো অ্যাসিড তৈরি হবে। এটাই হচ্ছে ডিঅ্যামাইনেশনের প্রক্রিয়া। এই প্রক্রিয়ার নাম কি? ডিঅ্যামিনেশন প্রক্রিয়া। জাস্ট অ্যামাইনো অ্যাসিডটাকে ভেঙে ফেলছে। তাহলে অ্যামাইনো অ্যাসিডটাকে ভেঙে ফেলার ফলে কি হয়েছে? অ্যামাইনো অ্যাসিডটাকে ভেঙে ফেলার ফলে এখান থেকে অ্যামিনো একটা মূলক তৈরি হয়েছে, যার একটা হাত ফাঁকা আছে। একটা অ্যামিনো মূলক তৈরি হয়েছে এবং একটা কিটো অ্যাসিড তৈরি হয়েছে। এটা কি তৈরি হয়েছে? কিটো অ্যাসিড। তো কিটো অ্যাসিডটা রক্ত রসের মধ্যে আবার পুরো চলে যাবে, পরবর্তীতে ব্যবহার হবে, ওটা নিয়ে আমাদের আলোচনা নাই। এখন দেখেন এই লিভারের মধ্যে বাকি কর্মকাণ্ডগুলো হবে। এই যে অ্যামাইনো মূলকটা আমরা পাইছি NH2 এর সাথে রক্তের মধ্যে থাকা বা লিভারের কোষে থাকা একটা হাইড্রোজেন প্লাস আয়ন বিক্রিয়া করবে। একটা হাইড্রোজেন প্লাস আয়ন বিক্রিয়া করবে। হাইড্রোজেন প্লাস আয়ন রক্তের মধ্যে অনেক আছে, এরকম রক্তরসের মধ্যে অনেক আছে। বিক্রিয়া করবে, বিক্রিয়া করে তৈরি করবে NH3 বা অ্যামোনিয়া। কি তৈরি করবে? NH3 বা অ্যামোনিয়া। অ্যামোনিয়া তৈরি করবে। এখন দুটো অ্যামোনিয়া নিতে হবে আমাকে কটা অ্যামোনিয়া নিতে হবে? দুটো অ্যামোনিয়া, তাহলে 2NH3। এবং আমরা জানি শ্বসন বিক্রিয়ার ফলে দেহের ভিতরে শ্বসন প্রক্রিয়ায় কি তৈরি হয়? কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। এটা রক্তরসের মধ্যে আছে। রক্তরসের মধ্যে দ্রবীভূত অবস্থায় কার্বন ডাইঅক্সাইড থাকে। এক্স্যাক্টলি রক্তরসের মধ্যে দ্রবীভূত অবস্থা থাকে না, আমাদের H2CO3 আকারে থাকে এবং কার্বন ডাইঅক্সাইড থাকে। মেন কথা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড থাকে। তো সেই কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করবে। কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়ার ফলে এখন দেখেন খুবই সুন্দর একটা বিক্রিয়া হবে। দেখেন NH3CO2 NH3, এটাকে আমি একটু সহজভাবে লিখে দিই। দেখেন NH2 অর্থাৎ এখান থেকে দুটো NH2, এখানে NH2 নিলাম, এখানে আরেকটা NH2 নিলাম। খেয়াল করেন, NH3 থেকে আমরা NH2 নিলাম, তাহলে একটা হাইড্রোজেন থাকলো। ওইখান থেকে একটা NH2 নিলাম, তাহলে আরেকটা হাইড্রোজেন থাকলো। মানে এখানে বেসিক্যালি দুটো হাইড্রোজেন বাকি আছে। ভালো করে বুঝেন, এখানে নাইট্রোজেন আছে দুইটা, হাইড্রোজেন আছে 3 3 6টা, এখানে আছে দুইটা 4টা, তার মানে আরও দুইটা হাইড্রোজেন বাকি রয়ে গেছে, তাই না? NH3 থেকে যদি তুমি দুইটা NH2 নিয়ে নাও, এই যে দুটো NH2 নিয়ে নাও, তাহলে আলটিমেটলি দুটো হাইড্রোজেন থাকবে। কি থাকবে? দুটো হাইড্রোজেন থাকবে। এই দুটো হাইড্রোজেন, এখানে তো কার্বন ডাইঅক্সাইড আছে। কার্বন ডাইঅক্সাইড থেকে তুমি জাস্ট কার্বন আর অক্সিজেন দিলা, তাহলে এখানে কার্বনটা, এখানে অক্সিজেনটা চলে আসলো, মানে পানি উৎপন্ন হইলো। তাহলে এখানে কি থাকলো? এটা কি? এটার নাম কি? এটা কি বলো? এটা কি? এটা হচ্ছে ইউরিয়া। পিওর কেমিস্ট্রি। দেখো এই যে আমরা কেমিস্ট্রিটাকে পড়লাম, একটা কেমিস্ট্রি রিয়াকশন পড়লাম আমরা। এই কেমিস্ট্রি রিয়াকশনটা পড়ে কি আমাদের কঠিন লাগলো বলো? আমরা একটা জৈব যৌগের রিয়াকশন পড়ে ফেলছি, আমরা একটা অর্গানিক কেমিস্ট্রি রিয়াকশন পড়ে ফেলছি। এটা কঠিন লাগছে না? চিন্তা করতে হবে সহজভাবে, ভিজুয়ালাইজ করতে হবে, ব্যাপারটা লিঙ্ক করতে হবে যে কোথায় কি হচ্ছে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে অর্গানিক কেমিস্ট্রি আমাদের কঠিন লাগে কেন? আমাদের বেশিরভাগ ক্ষেত্রে অর্গানিক কেমিস্ট্রি আমার কঠিন লাগে কারণ আমরা লিঙ্ক করতে পারি না আসলে কই থেকে হইতেছে, কিসের জন্য হইতেছে। এই যে এই হচ্ছে ইউরিয়া তৈরির একটা বিক্রিয়া, এটা অর্গানিক কেমিস্ট্রি আমরা শিখে ফেললাম আমরা, ঠিক আছে?
ইউরিয়া প্রোডাকশন করে ফেললাম। তো এই হচ্ছে ইউরিয়া। তো এই যে চক্রটা, এই চক্রটাকে হচ্ছে অর্নিথিন চক্র বলা হয়, ঠিক আছে। এখানে অর্নিথিন সাইট্রুলিন নামক অ্যামিনো অ্যাসিড এখানে ব্যবহার হয়, পুরো অর্নিথিন সাইট্রুলিন এবং আর্জিনিন নামক অ্যামিনো অ্যাসিড এখানে ব্যবহার হয়, এটা একটু জানতে হবে। অ্যামিনো অ্যাসিডগুলোর মধ্যে কী কী অ্যামিনো অ্যাসিড আছে একটু আমরা একটু জানি। অ্যামিনো অ্যাসিডগুলোর মধ্যে কয়েকটা কমন অ্যামিনো অ্যাসিড আছে, এর নামগুলো আমাদের জানতে হবে। অর্নিথিন অ্যামিনো অ্যাসিড আছে, তোমাদের বইয়ের মধ্যে উল্লেখ করা আছে এটা, অর্নিথিন, প্রসেসের দরকার নেই, অর্নিথিন, অর্নিথিন, সাইট্রুলিন, অর্নিথিন, সাইট্রুলিন এবং হচ্ছে আর্জিনিন। এই অ্যামিনো অ্যাসিডগুলো এই প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করে, এগুলো জেনে রাখলাম আমরা, এগুলো জেনে রাখলাম। এই অ্যামিনো অ্যাসিডগুলো এই প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করে, ঠিক আছে, যেহেতু আমার অ্যামিনো অ্যাসিড ভাঙা লাগছে। ওকে, তাহলে এই হচ্ছে পুরো ইউরিয়া উৎপাদনের প্রক্রিয়া। এবং ইউরিয়া হচ্ছে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ। তো আমরা নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ কীভাবে তৈরি হয় এটা আমরা জানলাম। এটাকে ইউরিয়া চক্র নামেও ডাকা হয়। এটাকে কী চক্র নামে ডাকা হয়? এটাকে ইউরিয়া চক্র নামে ডাকা হয়। ওকে, আচ্ছা, ইউরিয়া নিয়ে আমরা জানলাম, ইউরিয়া উৎপাদন জানলাম। আমরা রেচনা শারীরবৃত্তেও পড়া যাব। আমরা এখন কি জানবো? ইউরিক অ্যাসিডটা শিখবো। আমরা এখন ইউরিক অ্যাসিড শিখবো। ইউরিক অ্যাসিড এটাও তো একটা বর্জ্য পদার্থ। ইউরিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড একটা বর্জ্য পদার্থ। ইউরিক অ্যাসিড নিয়ে জানবো। ইউরিক অ্যাসিডটা কি? এটা খুবই সহজ। এখান থেকে একটা লাইন এখানে মনে রাখতে হবে, সেটা হচ্ছে পিউরিন ক্ষার বিপাকের ফলে, পিউরিন ক্ষার বিপাকের ফলে যেটা তৈরি হয় এটা হচ্ছে ইউরিক অ্যাসিড। তাহলে পিউরিন ক্ষার বিপাকের ফলে তৈরি হয়, পিউরিন ক্ষারক, পিউরিন ক্ষারকের বিপাকের ফলে তৈরি হয়, বিপাকের ফলে সৃষ্টি হয়। পিউরিন নামক যে ক্ষারক আছে এটা বিপাকের ফলে সৃষ্টি হয়। শেষ, এটুকুই। আমরা সেই আমাদের নিজেদের অ্যাডমিশন আমল থেকে এইটুকুই পড়ে আসি আমরা ইউরিক অ্যাসিড থেকে। ইউরিক অ্যাসিড থেকে আর কিছু লাগে না। আচ্ছা, এবার আসি ইউরিয়া হইলো, ইউরিক অ্যাসিড হলো ক্রিয়েটিনিন। এবার আসবো ক্রিয়েটিনিন। ক্রিয়েটিনিনও সহজ। ক্রিয়েটিনিন থেকে একটা লাইন মনে রাখবা। ক্রিয়েটিনিন থেকে একটা লাইন না, দুটো লাইন মনে রাখতে হবে। কী কী লাইন মনে রাখতে হবে? প্রথমে ক্রিয়েটিনের মধ্যে এটা হচ্ছে পেশি প্রোটিন ভাঙনের ফলে। পেশি প্রোটিন এটা হচ্ছে কি? পেশিতে অবস্থিত, পেশিতে অবস্থিত ক্রিয়েটিন নামক একটা অ্যামিনো অ্যাসিড আছে। পেশিতে অবস্থিত ক্রিয়েটিন নামক অ্যামিনো অ্যাসিড, নামক অ্যামিনো অ্যাসিড ভাঙনের ফলে তৈরি হয়, ভাঙনের ফলে সৃষ্টি হয়। তাহলে পেশিতে অবস্থিত ক্রিয়েটিন নামক একটা অ্যামিনো অ্যাসিড আছে, ওটা ভেঙে এটা তৈরি হয়, এটা একটা কথা। তারপরে কি বলছে? তারপরে বলছে দেহে বিদ্যমান 2% ক্রিয়েটিনিন বিপাক প্রক্রিয়া দরকার নেই। আচ্ছা, এই ক্রিয়েটিনিন দিয়েই কিডনি টেস্ট করা হয়, এটা জেনে রাখো। কিডনি টেস্ট, কিডনি টেস্টে এই ক্রিয়েটিনিনের মাত্রা দেওয়া হয়, ক্রিয়েটিনের মাত্রা চেক করা হয়। দেখবা মানে সিরাম ক্রিয়েটিনিন নামের একটা তোমার টেস্ট আছে রক্তের মধ্যে, রক্তের এস ক্রিয়েটিনিন লেখা থাকে, সিরাম ক্রিয়েটিনিন। রক্তের মধ্যে ক্রিয়েটিনিন কী পরিমাণে আছে, এই ক্রিয়েটিনের মাত্রা যদি বেড়ে যায়, কিডনির মাত্রা যদি বেড়ে যায় তাহলে বোঝা হয় যে আসলে মানে ওই ব্যক্তির কিডনি ঠিকমতো কাজ করতেছে না। কারণ কিডনি যদি ঠিকমতো কাজ করতো, কিডনি ঠিকমতো কাজ করলে কিন্তু ক্রিয়েটিনিন কিন্তু মানে বেশি থাকতো না, কিডনি কিন্তু ব্যালেন্সের মধ্যে থাকতো। কিডনি যেহেতু বেড়ে গেছে তার মানে কিডনি ঠিকমতো কাজ করতেছে না। আচ্ছা, এটার পরিমাণটা কি? এটার পরিমাণটা হচ্ছে মেলদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে 0.6 থেকে 1.2 মিলিগ্রাম পার ডেসিলিটার হয় পুরুষদের ক্ষেত্রে। এবং ফিমেলদের ক্ষেত্রে এটা জানতে হবে, ফিমেলদের ক্ষেত্রে এটা পরিমাণটা কত থাকে? 0.5 থেকে 1.1 মিলিগ্রাম পার ডেসিলিটার। এটা হচ্ছে স্বাভাবিক মাত্রা, এটা হচ্ছে স্বাভাবিক মাত্রা। এর থেকে যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু প্রবলেম, এর থেকে বেশি হয়ে গেলে কিন্তু প্রবলেম। তাহলে এইখানে এই কথাগুলোই লাগবে আমাদের, কি মানে রেচনার ক্ষেত্রে যে বর্জ্য পদার্থগুলো আছে সেই বর্জ্য পদার্থের ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা রেচনার যে বর্জ্য পদার্থগুলো আছে বর্জ্য পদার্থগুলো জেনে নিলাম। মূত্র তৈরি কৌশল আমরা পড়ে যাব। মূত্র নিয়ে একটু জানি আগে আসলে, চলো এবার আমরা মূত্র নিয়ে জানবো। দেখো আমরা কতটুকু পড়ছি, এগুলো পড়ে ফেলছি, এগুলো পড়ে ফেলছি, এগুলো পড়ে ফেলছি, এগুলো পড়ে ফেলছি, এগুলো পড়া হয়ে গেছে। মূত্র সৃষ্টি 3টা স্টেপে হয়, এই যে আলট্রা ফিল্ট্রেশন, সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন
আর অ্যাক্টিভ সিক্রেশন বা সক্রিয়করণ, এটা আমরা পড়বো পরে, আজকে না। আচ্ছা, এটা আমরা একটু বাকি রাখলাম। এর মধ্যে আমরা শিখে নিলাম কি, এর মধ্যে আমরা ইউরিয়াটাকে শিখে নিলাম, যে ডিঅ্যামিনেশন প্রক্রিয়া তৈরি হয়েছে, ডিঅ্যামিনেস প্রক্রিয়া তৈরি হয়েছে, যেগুলো আবার নতুন করা দরকার নাই। তার মধ্যে আমরা ইউরিক অ্যাসিডটা শিখে নিলাম। ইউরিক অ্যাসিড পিউরিন ক্ষারক বিভাগের ফলে তৈরি হয়, এই জায়গায় নিলাম। ক্রিয়েটিনিনটা শিখে নিলাম, যে পেশির ক্রিয়েটিন নামক প্রোটিন ভাঙনের ফলে, অ্যামিনো অ্যাসিড ভাঙনের ফলে তৈরি হইতেছে। 2% ক্রিয়েটিন বিপাক প্রক্রিয়া পেশিতে শক্তি উৎপাদনে ব্যবহৃত হতে পারে, এটা জেনে রাখো। তারপরে দেখো, রক্তে ক্রিয়েটিনের মাত্রা দ্বারা বৃক্কের সুস্থতা নির্ণয় করা হয়, তাই রক্তের ক্রিয়েটিনিনের মাত্রাকে বৃক্কের রোগ নির্ণয়ের নির্দেশক বলা হয়। ভালো করে দাগা রাখো, বৃক্কের রোগ নির্ণয়ের নির্দেশক কে? হুইচ ইজ দ্য ডায়াগনস্টিক ইন্ডেক্স অফ কিডনি? ক্রিয়েটিনিন। ঠিক আছে, মাত্রা জানতে হবে, পুরুষের ক্ষেত্রে এত এবং মহিলার ক্ষেত্রে এত মাত্রা, এগুলো আমরা জেনে নিলাম। ঠিক আছে, এই এক্সট্রা জিনিসগুলো আমরা জেনে নিলাম। এখন সব তো ঠিক আছে, আমরা একটু মূত্র নিয়ে একটু জানা উচিত, যে মূত্রটা তৈরি হবে। এখন বলতে পারো স্যার আপনি তো মূত্র কেমনে তৈরি হয় এটাই বুঝাইলেন না এখনো। মূত্র কেমনে তৈরি এটা বুঝাই ফেলছি আমি অলরেডি। ওই যে আলট্রা ফিল্ট্রেশন, সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন আর হচ্ছে অ্যাক্টিভ সিক্রেশন, বাট প্রসেসটা আমি দেখাইনি, প্রসেসটা নেক্সট ক্লাসে দেখাবো। আজকে আমরা মূত্রের উপাদানগুলো একটু আগে দেখে নিই আমরা। দেখো মূত্রের উপাদানগুলো, ক্ষরবর্ণ, তীব্র ঝাঁঝালো গন্ধ, অম্লধর্মী তরল। তাহলে কালার হচ্ছে কি? কালার হচ্ছে স্ট্র কালার, এই স্ট্র বলে এটাকে, বা খড় কালার। তীব্র ঝাঁঝালো গন্ধ, এই গন্ধের পিছনে দায়ী কে? এই গন্ধের পিছনে দায়ী হচ্ছে একটা রাসায়নিক পদার্থ, যার নাম কি? আচ্ছা, খড়বর্ণ। খড়বর্ণ হইতেছে যে ইয়ের কারণে, এটার নাম হচ্ছে ইউরোক্রোম। ইউরোক্রোম 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 নামক রাসায়নিক পদার্থের কারণে বৃত্তের রং, মানে মূত্রের রংটা এরকম হলুদ টাইপের হয়। ইউরোক্রোম, ইউরো মানে ইউরিন, ক্রোম মানে রঞ্জক, রং, ইউরোক্রোম। ঝাঁঝালো গন্ধ, ইউরিনোড। ইউরিনোড 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 টাইপের একটা রাসায়নিক পদার্থের কারণে বৃক্কের ইয়েটা এরকম ঝাঁঝালো হয়। ঠিক আছে, মানে মানে মূত্রের রং, মূত্রের ইয়েটা, গন্ধটা। আচ্ছা, এখানে আরও কয়েকটা কথা আছে, যে খাদ্যের তরল পদার্থের পরিমাণ বেশি থাকলে মূত্রের মাত্রা বৃদ্ধি পায়। নর্মালি 1.5 লিটার মতো ত্যাগ করি। যেমন কিছু দ্রব্য মূত্রের স্বাভাবিক প্রবাহ মাত্রাকে বাড়িয়ে দেয়, এইসব দ্রব্যকে ডাই ইউরেটিক্স বা মূত্রবর্ধক নামে ডাকে। দেখো, ডাই মানে ডাবল, ইউরেটিক্স মানে মূত্রকে বাড়ায় দেয়। যেমন কি কি? পানি, লবণাক্ত পানি, চা, কফি, এগুলা খাইলে তোমার ইউরিন বাড়বে, ইউরিন নর্মাল থেকে বেড়ে যাবে। দেহে দৈনিক স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত মূত্র আয়োডিনের উৎপাদিত হয়, তাকে পলিইউরিয়া বলা হয়, ওই যে পলিসাইথেমিয়ার মতো। আর কম তৈরি হইলে অলিগোরিয়া বলা হয়, এবং একদম কমে গেলে অ্যানুরিয়া বলা হয়। ঠিক আছে, এইটা একটু জানতে হবে। এগুলো এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলো জানতে হবে। আচ্ছা, এই যে আসো, এখান থেকে যেটুকু দাগাবো, মূত্রের বর্ণ ইউরোক্রোমের কারণে ক্ষরবর্ণ হয়। পরিমাণ 600 থেকে 2.5 পর্যন্ত যাইতে পারে, বিভিন্নভাবে বিভিন্ন রকম হয়। আপেক্ষিক গুরুত্ব 1.008 থেকে 1.030, অর্থাৎ পানি থেকে ভারী। বিক্রিয়া হালকা অম্লধর্মী। পিএস এর মাত্রাটা জানতে হবে। ঠিক আছে, গন্ধ কিসের কারণে গন্ধ রয়েছে? ইউরিনোডের কারণে, C6H8O, ইউরিনোডের কারণে গন্ধ হইতেছে। শেষ, এটা জানতে হবে। এই যে কথাগুলো লিখে দিলাম, আমি যদি এখন শর্টে করে দিই তোমাদেরকে, শর্টে যদি আমি একসাথে করে দিই তাহলে তোমাদের আরও সহজ হয়ে যাবে। দেখো কী কী জিনিস জানবা। প্রথমে হচ্ছে মূত্রের বর্ণ, 1 নম্বর জানতে হবে বর্ণ। আমরা পড়তেছি কি নিয়ে? আমরা পড়তেছি ইউরিন নিয়ে। 1 নম্বর পড়তে হবে বর্ণ। বর্ণটার পিছনে কারণ কি? ইউরোক্রোম, CHROME, ইউরোক্রোম। ইউরোক্রোমের কারণে কি বর্ণ হচ্ছে? ক্ষর বর্ণ হচ্ছে। তার মানে গন্ধ। তারপর হচ্ছে গন্ধ, তীব্র ঝাঁঝালো, নট অ্যামোনিয়ার মতো, তীব্র ঝাঁঝালোটা গন্ধ হচ্ছে, যেটা কারণ হচ্ছে কি? যেটা কারণ হচ্ছে ইউরিনোড। ইউরিনোডের রাসায়নিক সংকেত কি? ইউরিনোডের রাসায়নিক সংকেত C6H8O। শেষ। তারপরে ধর্ম পিএইচটাই খেলে লিখে দিই। পিএইচটা সাধারণত 6 হয়, তবে এটা 4.5 থেকে 8 পর্যন্ত যেতে পারে, ডিপেন্ডিং তুমি কী ধরনের খাবার খাচ্ছ তার উপরে। পরিমাণ 4 নম্বরে বলবো হচ্ছে পরিমাণ। মেন কথাগুলো আমি এখানে লিখে দিচ্ছি। পরিমাণটা 600 মিলিলিটার থেকে 2500 মিলিলিটার পর্যন্ত হইতে পারে, তবে অ্যাভারেজে 1.5 লিটার। ঠিক আছে, এই তো। আর কিছু
পরিমাণ আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব বা আগু বা রিলেটিভ গ্র্যাভিটি। এই রিলেটিভ গ্র্যাভিটি কত 1.008 থেকে 1.030 পর্যন্ত, অর্থাৎ পানি থেকে সামান্য একটু ভারী। শেষ। এই কথাগুলো ইউরিন থেকে লাগে। ইউরিন থেকে এক্সট্রা আর কিচ্ছু দরকার নেই, ইউরিন থেকে এক্সট্রা কিছুই লাগে না। এখন ইউরিনের উপাদান স্যার, এটা আর একটা কঠিন জিনিস, ইউরিনের উপাদান। এটা পড়তে গেলে আবার মাথা নষ্ট হয়, কিন্তু পড়তে হবে, কিছু করার নাই, এতে পরীক্ষা প্রশ্ন আসে। দেখেন লাস্ট নট ফর দ্য লিস্ট টপিক, ঠিক আছে, যেটা দেখে অনেকেই ভয় পায়, বাট সহজ করে দিচ্ছি। দেখেন 5 থেকে 97% পানি, 5% কঠিন পদার্থ, ঠিক আছে। আচ্ছা, জৈব 60% আর অজৈব 40%, যেটা কঠিন পদার্থের। পানি নিয়ে তো তেমন কোনো কথাবার্তা নাই। এই যে দেখেন এই চার্ট, এখন এই চার্ট কি মুখস্থ করবো? জি, কিছু করার নাই। চার্টের মধ্যে কী কী মনে রাখতে হবে দেখেন, ইউরিয়া মনে রাখবেন, ইউরিক অ্যাসিড মনে রাখবেন, ক্রিয়েটিনিন মনে রাখবেন, ক্রিয়েটিন মনে রাখবেন, সোডিয়াম, পটাশিয়াম, অ্যামোনিয়া, ক্লোরাইড। এই কটা অ্যাটলিস্ট মনে রাখতেই হবে, এই কটা অ্যাটলিস্ট মনে রাখতেই হবে, ঠিক আছে, এই কটা মনে রাখতেই হবে। বুঝতে পারছি স্যার? আচ্ছা, এইবার দেখেন মূত্রত্যাগ। মূত্রত্যাগের মধ্যে কি লিখছে? মূত্রথলি থেকে মূত্রনালীর মাধ্যমে মূত্রথলি এগুলো আমরা পড়ে ফেলছি, ডেট্রোসার পেশিগুলো পড়ে ফেলছি, স্ফিংটার পেশি থাকে, প্রসারণ ঘটিয়ে মূত্র দেহ থেকে নিষ্কাশিত হয়। শেষ। দৈনিক মানুষ সুস্থ মানুষ 6 থেকে 8 বার মূত্রত্যাগ করে, এগুলো কিন্তু আসে পরীক্ষায়, এগুলো কিন্তু পরীক্ষা চলে আসে, ঠিক আছে। আচ্ছা দেখেন, মূত্রে কিছু উপাদান থাকলে কি বলে? মূত্রের মধ্যে যদি, এইগুলো কিন্তু আবার মেডিকেলে খুবই গুরুত্বপূর্ণ, এগুলো স্যারেরা আবার খুব পছন্দ করে, এই জিনিসগুলো স্যারেরা আবার খুব পছন্দ করে। মূত্রে গ্লুকোজের মাত্রা যদি হয়, মানে গ্লুকোজ আছে কিনা সেটা দেখে কি করা হয়, ডায়াবেটিস মেলিটাস চিহ্নিত করা হয়, ঠিক আছে, এটাকে গ্লুকোসুরিয়া বলে। তারপর দেখো প্রোটিনিউরিয়া কি? প্রোটিনিউরিয়া কি? রক্তের মধ্যে প্রোটিনের পরিমাণ বেড়ে যাওয়া। এটা কেন হয়? ইনফেকশন হইলে, ব্লাড ক্যান্সার হইলে, লিম্ফোসার্কোমা হইলে। তারপরে লিপোরিয়া, ইউরিয়া এবং লিপো মানে লিপিড, মানে লিপিড পাওয়া গেলে, মূত্রের মধ্যে লিপিড পাওয়া গেলে, মূত্রের মধ্যে কি পাওয়া গেলে? লিপিড পাওয়া গেলে, এটা কিডনি কোনো রোগ হয়েছে আর অ্যালকোহলের কারণে এটা বেড়ে যায়। তারপর দেখো বিলিরুবিন ইউরিয়া, মূত্রের মধ্যে বিলিরুবিনের পরিমাণ বেড়ে গেছে, মানে হলুদ হয়ে গেছে, বিলিরুবিন পাওয়া গেছে, মানে অবশ্যই জন্ডিস। তারপর দেখো হিমাচুরিয়া, হিমাচুরিয়া ব্লাড, হিমাচুরিয়া, হিমাটো থেকে শব্দটা আসে, হিমাটো মানে রক্ত, হিমোগ্লোবিন মনে রাখবে, হেমাটোলজি, হেমাটোলজি মানে ব্লাড নিয়ে মেডিকেল সায়েন্সে সেখানে ডিসকাস করে, হেমাটোলজি রক্ত, মানে মূত্রের মধ্যে ব্লাড পাওয়া গেছে, তার মানে কি ইনফেকশন হয়েছে, প্রোস্টেটে কোনো ক্যান্সার হয়ে যেতে পারে, কিডনিতে আঘাত লাগছে, কিডনিতে স্টোন হয়েছে। তাহলে এই জায়গাগুলো স্যাররা খুবই পছন্দ করে। তাহলে রোগের নাম কি, মূত্রের মধ্যে কি পাওয়ার কারণে এই রোগটাকে আমি বলতেছি, এবং সেটা কেন হইতেছে। তাহলে রোগের নাম, এগুলো হচ্ছে রোগের নাম, রোগের নাম, মূত্রে কি অ্যাভেলেবেল হওয়ার কারণে আমি এই রোগের নাম দিছি, এবং সেটা কেন হইছে, মূত্রের মধ্যে কেন এটা বাড়ছে, এটা হচ্ছে তার কারণ। যেমন বৃক্কে প্রদাহ হওয়ার কারণে বা বৃক্কে আঘাত লাগার কারণে মূত্র থেকে ব্লাড আসতেছে, এবং মেডিকেল সায়েন্সে এটাকে বলা হয় হিমাচুরিয়া। আমি আবার বলি, জন্ডিস হওয়ার কারণে মূত্রের মধ্যে মূত্র হলুদ হয়ে গেছে বেশি, অর্থাৎ মূত্রের মধ্যে বিলিরুবিন বেশি বেড়ে গেছে, এবং এই কন্ডিশনটাকে বিলিরুবিনা বলা হয়। ব্লাড ক্যান্সারের কারণে, লিম্ফোসার্কোমা বা বৃক্কে ইনফেকশনের কারণে কিডনির মূত্রের মধ্যে প্রোটিনের পরিমাণ বেড়ে গেছে, মানে মূত্রের সাথে সাথে প্রোটিনও বের হয়ে আসতেছে, মূত্রের সাথে সাথে প্রোটিনও বের আসতেছে, এই ঘটনাটাকে প্রোটিনিউরিয়া বলা হয়। হ্যাঁ, তার লিউকেমিয়া আছে, বাট এই কন্ডিশনটাকে বলতেছে হচ্ছে প্রোটিনিউরিয়া। তারপরে ডায়াবেটিস বাড়ার কারণে মূত্র থেকে অনেক গ্লুকোজ আসতেছে, এবং এই মানুষগুলোর নাকি মূত্রও খাইতে মিষ্টি হয়ে যায়। আগের সময় ডায়াবেটিস আছে কিনা টেস্ট করার একটা উপায় ছিল কি, মানুষ সকালবেলা মূত্র একটু নিজে চেটে দেখতো মিষ্টি কিনা। তাহলে মূত্র মিষ্টি লাগতেছে কারণ ডায়াবেটিস আছে পেশেন্টের, এবং এই মূত্রে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়ার কন্ডিশনটাকে গ্লুকোসিউরিয়া বলা হয়। প্রদাহ মানে ইনফেকশন, একজন জিজ্ঞেস প্রদাহ মানে কি। শেষ। আমরা কিছু কিছু জায়গা পড়লাম, কিছু কিছু জায়গা পড়লাম না, এর পেছনে কারণ আছে। নেক্সট ক্লাসে এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট ক্লাসে আমরা কি করব, নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব, আজকে ক্লাসে কিনে রাখি কারণ নেটে অনেক প্রবলেম। নেক্সট ক্লাসে আমরা কথাবার্তা বলবো প্রথমেই মূত্র কেমনে তৈরি হয় পুরো প্রসেস নিয়ে, তারপরে ওই প্রসেসের সাথে আমরা লিঙ্ক করব অসমো রেগুলেশন। আজকে অসমো রেগুলেশন আমি পড়াই নেই, কারণ আছে। আমরা এটুক জানছি আজকে জানছি যে নেফ্রন কি, নেফ্রন কীভাবে কাজ করে, সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন কেমনে হয়, আলট্রাফিল্ট্রেশন কেমনে হয়, অ্যাক্টিভ সিক্রেশন কেমনে হয়, অর্থাৎ কীভাবে ছাঁকনি হয়, অর্থাৎ পরিস্রাবণ কেমনে হয়, কীভাবে
শোষণ হয়, শোষণ আবার 2 রকমের, সক্রিয় আর নিষ্ক্রিয়। কেমনে হয়, কোন জায়গা দিয়ে হয় এটা আমরা জানলাম, এবং কীভাবে সক্রিয়করণ হয়, সক্রিয়করণ কেন হয় এটা আমরা জানলাম। বিভিন্ন রকমের নেফ্রনের গঠন আমরা শিখলাম, এখান থেকে এমসিকিউ আসে। আমরা মূত্রের উপাদানগুলো জানলাম, বর্জ্য উপাদানগুলো, ইউরিয়া, ইউরিক অ্যাসিড আর ক্রিয়েটিনিন। আমরা মূত্র কেমন সেটাও আমরা জানলাম। মূত্র কেমনে তৈরি হয় সেটা আমরা এখন ঢুকি নেই, বাট মূত্র কেমন, যেটা আমরা বাইরে থেকে দেখতে পারতেছি মূত্র, সেটা আমরা জানলাম। মূত্রের রঙের কারণ কী, মূত্রের গন্ধের কারণ কী, এগুলো আমরা জানলাম। প্রত্যেকটা লাইনে এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। আর ভাই এই চ্যাপ্টার ছোটো হলেও এমসিকিউ এর ভান্ডার। ওই যে বললাম না, ছোটো হলেও কম গুরুত্বপূর্ণ না, চ্যাপ্টারের মতো, এই উদ্ভিদের প্রজনন চ্যাপ্টারের মতো, এটাও এরকম, এটা ওই উদ্ভিদ প্রজনন টাইপেরই ওইরকম টাইপের একটা চ্যাপ্টার, ছোটো চ্যাপ্টার বাট ইনফরমেশনে ভরপুর। দেখো এক মূত্রের মধ্যে কত ইনফরমেশন, গন্ধ কেমন, ঝাঁজ কেমন, রং কেমন, প্রত্যেকটার ক্ষেত্রে কত কাহিনী। তারপরে আমরা জানলাম এই যে ময়লা, মানে মূত্রের উপাদান কত কত পার্সেন্ট তো দাগায় দিছি, সেখান থেকে 3টা উপাদানকে আমরা টেনে নিয়ে আসলাম, ইউরিয়া, ইউরিক অ্যাসিড আর ক্রিয়েটিনিন। এর মধ্যে ক্রিয়েটিনিনটা কেমনে আসে, ক্রিয়েটিন নামক প্রোটিন ভাঙানোর কারণে। ইউরিক অ্যাসিড কেমনে তৈরি হয়, পিউরিন বেস ভাঙা বিভাগের ফলে। ইউরিয়া কেমনে তৈরি হয়, ইউরিয়া তৈরি হয় ডিএমিনেশন প্রক্রিয়ায়, অর্নিথিন চক্রের লিভারে তৈরি, ওটা আমরা জানলাম। সব জেনে এসে আমরা থামলাম, থেমে বললাম যে ভাই মূত্র তো পড়ে ফেলছি, মূত্র কেমনে তৈরি হয় সেটা আমরা এখনও পড়ি নাই। মূত্র তৈরিকে 3টা শিরোনামে ভাগ করা যায়, আলট্রাফিল্ট্রেশন, সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন, অ্যাক্টিভ সিক্রেশন। এই 3টা প্রক্রিয়াকে, ওইখানে আমরা একটা ম্যাথ করবো আজকে, এই চ্যাপ্টারে তো ম্যাথ আছে দেখছোই। তারপরে আমরা চলে যাব মূত্র তৈরির কৌশল থেকে আমরা লাভ দিয়ে চলে যাব আমরা অসমো রেগুলেশনে, কারণ এটার সাথে কানেক্টেড। তারপরে কিডনি রোগ টোগ এগুলো সহজ। সো কারণ আছে, কারণের কারণে আমি ধাপে ধাপে এগুলো এইভাবে পড়াইছি। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের ক্লাস ইউটিউবে আপলোড হয়ে যাবে এবং হাই রেজুলেশন আপলোড হয়ে যাবে, টেনশনে কিছু নাই। আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে।